আমার পরের বক্তা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। আমি সবাইকে নমস্কার জানাই, ডিস্টিংগুইশ প্যানেলিস্টকেও যারা আছেন, আর সুমনদা আপনারা আছেন। আজকে যে আলোচনা হচ্ছে সেটা আমাদের আগামী 2026 অ্যাসেম্বলি ইলেকশনের উপরে আলোচনা হচ্ছে। প্রথম বিষয় যে আমরা যে দেখছি 5 বছর আগেকার ইলেকশন যে ছিল 2021 সালের, আর এই ইলেকশনে আমরা দেখেছি যে একটা ট্রেন্ড হচ্ছে, একটা বাইপোলার ট্রেন্ড হচ্ছে। বাইপোলার ট্রেন্ড হচ্ছে মানে শেষে রাজনীতি মাটিতে দুই রুলিং পার্টিসে টিএমসি এবং বিজেপি তারা হাইলাইটেড হয়ে যাচ্ছে, আর ইম্পর্ট্যান্ট ভোটারের বিষয়গুলো বাদ পড়ে যাচ্ছে। যেমন আপনারা জানেন 2021 সালে এনআরসি বিষয় সামনে এসছে। বাংলার ভোটার আমার মনে হয় না সঠিক ঠান্ডা মাথা ভোট করতে পারেনি, কারণ একদিকে বিজেপি পার্টি আর বিজেপির বিভিন্ন মন্ত্রী বাংলাকে এসে ভোটারদেরকে ভয় দেখিয়েছেন যে এনআরসি একটা হবে বাংলাতে, আর আমাদের বাংলার মানুষদেরকে স্পেশালি সংখ্যালঘুদেরকে বাংলাদেশ যেতে হবে। আর টিএমসি পার্টি কিন্তু যত আমি দেখেছি কিন্তু ওই ভয়টা কমাতে যায়নি, লড়াই করেনি এই ভয়টা কমার জন্য। টিএমসি পার্টিও আমাদের মালদা ডিস্ট্রিক্টেও ভোটারদেরকে বলেছে হ্যাঁ এনআরসি হতে পারে বা হবে, তার জন্য আমরা আছি মানুষদেরকে বাঁচাবার জন্য। তো এই যে বাইপোলার রেজাল্ট হয়েছে 21 সালে, আবার আমি জানতে চাই যে এই এসআর নিয়ে আবার একটা এরকম ট্রেন্ড হচ্ছে কি না, আবার কি এই শেষ রেজাল্টে এরকম কি চাইছে টিএমসি আর বিজেপি, কি রাজনীতি ফিল্ডে ওরা শুধু থাকবে? এটা একটা প্রশ্ন আমার কাছে প্রথমে। কিন্তু এখন আমি ডাইরেক্টলি যাচ্ছি আজকের টপিকে, সেটা হচ্ছে এসআইআর। এসআইআর দেখুন, আমরা কংগ্রেস পার্টি আমরা এসআইআরকে বিরোধী করছি না, কারণ এসআইআর বহুতবার এ দেশে হয়েছে। আমি নিজে পড়েছি 12 বার হয়েছে এর আগে, স্বাধীনের পরে। তো এসআইআরকে নিয়ে এসআইআর মাঝে মাঝে হয়, ভয় হবার কিছু উচিত নয়, কিন্তু এসআইআর যে প্রসেস, সে প্রসেস যদি সঠিক থাকে তাহলে এসআইআর তো একটা নিরপেক্ষ প্রসেস থাকার উচিত। এসআইআরের মধ্যে কোনো রাজনীতি থাকার উচিত না, এটা একটা বিউরোক্রেটিক প্রসেস, এটা একটা নিউট্রাল প্রসেস। কিন্তু পশ্চিমবঙ্গ আমরা এবার কি দেখেছি? ফার্স্ট অফ অল আমরা দেখেছি সময়, এত কম সময় ইলেকশন কমিশন দিয়েছেন, মাত্র 3 মাস এসআইআর প্রসেসের জন্য। দেশে যতবার এসআইআর হয়েছে এর আগে 6 মাস, 1 বছর, 1.5 বছর সময় দিয়ে হয়েছে। তো এত রাশ কিসের জন্য? এটা কি পাবলিককে একটা প্যানিক সৃষ্টি ফেলার জন্য? তারপরে আমরা দেখেছি যে এসআইআরের, যেমন আর একটা স্পিকার একটু আগে বলছিলেন, এসআইআরে পাবলিককে রাজনীতি শুরু করেছে বিভিন্ন রাজনীতি দল, টিএমসি এবং বিজেপি। আপনারা বলেন এসআইআরের
কারণটা কি? এসআর তো ডিটারমিন করবে যদি আমাদের রাজ্যতে ফেক ভোটার আছে, রোহিঙ্গা আছে, বা অনেক লক্ষ লক্ষ কোটি বাংলাদেশি আছে, সেটা এসআর তো তদন্ত করে একটা রেজাল্ট আসবে এসআরের পরে। কিন্তু এসআরের আগে বিজেপির বিভিন্ন লিডার, শুভেন্দু অধিকারী বিজেপি অপোজিশন লিডার, প্রধানমন্ত্রী, তারা বলেছেন নাকি 1 কোটি রোহিঙ্গা মুসলমান আছে বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, উইদাউট প্রুফ। আমি শুধু এখানে একটা চ্যালেঞ্জ দিব শুভেন্দু অধিকারীকে। উনি বলেন 1 কোটি রোহিঙ্গা মুসলমান হয়তো আছে বাংলাতে। আরে এত রোহিঙ্গা মুসলমান তো নেই গত দুনিয়াতে। 14 লক্ষ মানুষ আছে রোহিঙ্গা গোটা পৃথিবীতে, আর এখানে বিজেপি নেতা বলছে 1 কোটি রোহিঙ্গা মুসলমান আছে বর্ডার এলাকাতে। এটা তো ঠিক না, এটা ইররেসপন্সিবল। প্রধানমন্ত্রী শ্রী মোদিজি এবং আরও বিজেপি লিডার এগুলো সেন্টিমেন্ট ক্যারি অন করেছেন। তারাও বলেছে লক্ষ লক্ষ কোটি বাংলাদেশি আছে। হোয়ার ইজ ইয়োর প্রুফ? লেট দ্য প্রসেস বি কমপ্লিট, দেন উই উইল সি ইফ দেয়ার ইজ 1 রোহিঙ্গা বা 10 মিলিয়ন রোহিঙ্গা, তখন আমরা দেখব। উইদাউট প্রসেস, অলরেডি before SR, process has been compromised and politicized. এখানেও আমি বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রীও প্রসেস শুরু হওয়ার আগে বললেন যে আমি মরে যাব কিন্তু এসআর হতে দেব না। তো দুটো সাইড থেকে একটা পলিটিসাইজেশন অফ প্রসেস। কিন্তু শুধু পলিটিসাইজেশন অফ প্রসেস নয়, আমি আপনাদেরকে বলতে চাই যে আবার বলছি, কংগ্রেস পার্টির আমরা বিরোধী করি না এসএআরকে। এসএআর টাইম টু টাইম দরকার আছে। আমাদের কে মারা গেছেন, কে এলিজিবল আছে ভোট দিবার জন্য, নিয়ে এলিজিবল, ক্লিন আপ অফ লিস্ট, ঠিক আছে। একটা স্পিকার বলেছেন যে ইট ইজ লাইক আ ডক্টর চেক আপ, কিন্তু তার জন্য ডক্টর তো সঠিক থাকতে হবে, কোয়াক ডক্টর হলে তো হবে না। আপনার মেশিনারি ঠিক থাকতে হবে, ডিফেক্টিভ মেডিকেল মেশিনারি দিয়ে আপনি তদন্ত করবেন তো হবে না। কিন্তু তাই হচ্ছে। এখানে আমি আপনাদেরকে বলতে চাই এসএআর প্রসেসটা, এসএআর অ্যাজ এ হোল উই অ্যাকসেপ্ট, কিন্তু এসএআর প্রসেস যে চলছে বাংলাতে, ইট ইজ আ ফেলিয়ার। এটা ইভেন সুপ্রিম কোর্ট বলেছে দেয়ার ইজ আ ট্রাস্ট ডিফিসিট বিটুইন ইসিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এটা আমার কথা নয়, রাজনীতির কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা। কিন্তু আমি ওটা ট্রাস্ট ডিফিসিট আমি বলবো না, আমি বলবো কমপ্লিট ফেলিয়ার। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড এআই ইউজ করতে হয়েছে। অন্য অন্য রাজ্য কোনো দিন এরকম এআই ইউজ করা হয়নি। এবং আমি বলবো আপনাদেরকে যে ইনফরমেশন আছে আমার কাছে, এআই ম্যাক্সিমাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাকে আমরা বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি কী আছে? কিচ্ছু না। যে নাম আসছে সফটওয়্যারের থেকে সেটা ম্যাচিং করছে না আমার ডকুমেন্টসের সঙ্গে। তো কেন ম্যাচিং করছে না? কারণ হচ্ছে এই যে 2002 সালের যে লিস্ট আছে, ভোটার লিস্ট ডকুমেন্টস, এআই সফটওয়্যার তাই বাংলা সঠিক ট্রান্সলেট করতে পারছে না। তার জন্য ম্যাক্সিমাম যে লজিক্যাল এরার্স, আমি লজিক্যাল এরার্স আর বলবো না, আমি ওটাকে বলবো ইলজিক্যাল এরার্স। এরার্স যেখানে এগুলো পাবলিক এরার্স নয়, ভোটার্সের মিস্টেক নয়, ইট ইজ দ্য ফল্ট অফ দ্য ফল্টি সফটওয়্যার অফ দ্য ইলেকশন কমিশন। তার জন্য কিন্তু শাস্তি পাচ্ছেন বাংলার মানুষ। এটা কীরকম একটা প্রসেস আমি জীবনে শুনিনি। আপনি যদি আমার কথা যদি না বিশ্বাস করেন যে কত ফল্টি এআই ইউজ হচ্ছে, আপনি তো সুপ্রিম কোর্টের কথা মানবেন। সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছেন আমাদের ইলেকশন কমিশনারকে, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন কমিশনার। উনি স্বীকার করেছেন যে একার প্রচণ্ড ইউজ হচ্ছে বাংলাতে, অন্য রাজ্য থেকে বেশি। উনি কিন্তু দোষ দিলেন রাজ্য সরকারকে। উনি বলেন 1000 ডেটা অপারেটর আমাদের পাওয়ার কথা ছিল, আমরা পাইনি রাজ্য সরকার থেকে। আমাদের 300 গ্রেড এ ক্যাটাগরি অফিসার পাওয়ার ছিল
চেকিং করার জন্য হাই অফিসার সরকারি অফিসার আমরা পাইনি, মানে 1300 সরকারি কর্মচারী না পাওয়ার জন্য এই প্রসেসটা মানে এই প্রসেসটা ফেল হয়ে যাচ্ছে। তো আমি খুব আমাদের কংগ্রেসের বক্তব্য হচ্ছে ফার্স্ট ভোটার দেন ভোট। আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 60 লক্ষ ভোটারকে প্রসেস করতে হবে, মালদার 8,28,000 ভোটার যারা বাদ পড়েছে প্রসেস থেকে, যারা আন্ডার এডুকেশন, তাদেরকে প্রসেস করতে হবে, তারপরে ইলেকশন। না হলে মানুষের অধিকার ছিনে নেওয়া হচ্ছে। যে রাহুল গান্ধী বলেছে ওটাই ভোট চুরি। আমি খোলাখুলি বলছি, যে মিস্টেক হচ্ছে এটা ভোটারদের মিস্টেকের নয়, এটা দুই সরকারের ঝগড়ার জন্য বলতে পারেন। তার জন্য এত নাম এসছে আমাদের এসআর লিস্টে, অনেক মাইনরিটি নাম এসছে, এটাও ঠিকই, অ্যারাউন্ড 70%। আপনাকে একটা প্র্যাকটিক্যাল অঙ্ক আপনাকে খুব তাড়াতাড়ি পড়াতে চাইছি। কয়টা কনস্টিটিউয়েন্সি মালদার, যেমন সুজাপুর 1 লক্ষ অলমোস্ট 35,000 মানুষরা, 53% অফ পপুলেশন আন্ডার এডুকেশন। মোর্তাবাড়ি 79,000, 40%। রতুয়া 36.99%, 1,04,000। মালাতিপুর 94,000 আন্ডার এডুকেশন, প্রায় 40%। ইভেন যদি এই অ্যামাউন্ট যদি হাফ হয়ে ইলেকশনের আগে, এটা কি ভোট? এটা ভোট নয়, এটা ভোট চুরি। আর সবচেয়ে দুঃখিত ব্যাপার, আমাদের বাংলা এইগুলো এনআরসি ভয়ের জন্য, এবার এসআইয়ের জন্য পাবলিক মূল বিষয় যে হচ্ছে আমাদের রাজ্য আনএমপ্লয়মেন্ট, আমাদের দুর্নীতি, এইগুলো বিষয় কিন্তু কেউ ডিসকাস করছে না, ভোটাররা আর ডিসকাস করছে না, কারণ ওরা ভয়ে নিজের অধিকারের জন্য লাফাচ্ছে, দৌড়তে হচ্ছে। তো এটা একটা ফেলিয়ার যে বাংলাতে বারবার এনআরসি 2021-এ আর এসআর আমাদের প্রেজেন্ট অ্যাসেম্বলি ইলেকশন, সামনে ইলেকশনে পাবলিক কোনো সুযোগ পাচ্ছে না। পাবলিক যে মূল বিষয় আছে রুটি কাপড়া অ্যান্ড ওর মাখান, এইসব বেসিক জিনিস যে মানুষের দরকার, সেইগুলো জিনিস তারা কোনো দাবি রাখতে পারছে না, ভাবতে পারছে না। তাদের বেটার আপলিফমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের পরিষেবার জন্য কিন্তু বাংলা আর কথা হচ্ছে না। এগুলো খালি এসআর আর 5 বছর আগে এনআরসি। ইট ইজ আ victimization of democracy and a attack on the voters' rights of West Bengal. Thank you. ধন্যবাদ ঈশা। দেখুন, আমি ঈশার শুরু এবং শেষটা দিয়ে শুরু করি। বায়োপোলার ট্রেন, নিঃসন্দেহে এ নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করা যায়, যে ওনার বক্তব্য যে চূড়ান্ত মেরুকরণ কখনো এনআরসির জুজু দেখিয়ে করা হয়, কখনো এসআইআরের জুজু দেখিয়ে। আমি বলছি খুব ইন্টারেস্টিং, যে কোনো বিতর্ক সভার বিষয় হতে পারে। কিন্তু পাশাপাশি দ্বিধাহীন কণ্ঠে ঈশা বলছেন যে এসআইআরের বিরোধিতা করছি না। ইনফ্যাক্ট আমি প্রথম কোনো কংগ্রেস নেতাকে এত দৃঢ়তার সঙ্গে বলতে শুনলাম যে এসআইআরেরও প্রয়োজন আছে, কিন্তু অবশ্যই সেই প্রক্রিয়া, তার পদ্ধতি, বিভিন্ন প্রশ্ন তুললেন। তবে সুপ্রিম কোর্টের কথা বললেন। সুপ্রিম কোর্ট অবশ্য একেবারে স্পষ্ট ভাষায় এই শব্দবন্ধে বলেছে, তার একাধিক রায়, যে এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবে আটকানো যাবে না, এসআইআর হবেই। অবশ্য এসআইআর নিয়ে কংগ্রেস তার অবস্থানে একেবারে পরিষ্কার। বিহারে প্রায় দাঁত নখ বার করে কংগ্রেস নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন, তার কারণ কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে জাতীয় নির্বাচন কমিশন সব সময় বিজেপির অঙ্গুলি হেলনে চলেছে। রাহুল গান্ধী, আপনাদের মনে থাকবে, রীতিমতো স্লাইড শো দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এদেশে নির্বাচন কমিশনই ভোট চুরি করে। অথচ কংগ্রেস যখন এদেশে দশকের পর দশক ক্ষমতায় ছিল, তখন একদিকে অবাধ্য নির্বাচন কমিশনারদের ডানাছাঁটা হয়েছে, আর অন্যদিকে নবীন চাওলার মতো একের পর এক ঘনিষ্ঠ আমলাকে মুখ্য নির্বাচন কমিশনার পদে বসানোর অভিযোগ একবার নয়, বারবার উঠেছে। ধরুন 1989 সালে রাজীব গান্ধী তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার পেরি শাস্ত্রীর ক্ষমতা খর্ব করতে 2 জন নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। আবার পেরি শাস্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিবের কাছে তার অসন্তোষ প্রকাশ করে আসেন। আর সেই ক্যাবিনেট সচিবের নাম কি ছিল জানেন? টিএন শেষান।
টি.এন. সেশন, যিনি পরবর্তীকালে মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন, সেশনের আত্মজীবনী থ্রু দ্য ব্রোকেন গ্লাস পড়লেই বোঝা যায় যে তিনি রাজীব গান্ধীর কতটা ঘনিষ্ঠ ছিলেন। অথচ দেখুন, তার দানা ছাঁটতে সব থেকে সক্রিয় হয় পি.ভি. নরসিমহা রাওয়ের কংগ্রেস সরকার। পাল্টা সেশন তখন বলেছিলেন, ওরা যদি আমার ডানা ছেঁটে দেয় আমি উট পাখির মতো দৌড়বো। আবার সেই টি.এন. সেশনই 1999 সালে কংগ্রেসের টিকিটে গুজরাটের গান্ধীনগর থেকে লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। টিকিট পাওয়ার পর টি.এন. সেশন গর্বের সঙ্গে বলছেন, আমি ভারতের বৃহত্তম রাজনৈতিক পরিবার পরিচালিত সেরা দলে যোগ দিয়েছি। সেই ভোটে অবশ্য টি.এন. সেশন পরাস্ত হয়েছিলেন। তবে ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশনকে ব্যবহার এবং ক্ষমতা থেকে চলে গেলে নির্বাচন কমিশনকে দোষারোপের যে ট্র্যাডিশন ভারতবর্ষে গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস শুরু করেছিল, আজও বহু রাজনৈতিক দল সেই ট্র্যাডিশনই বহন করে যাচ্ছে। তো যাই হোক, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথের ছোট গল্পে বিদূষক বলেছিল, আমি মারিতে পারি নে, কাটতেও পারি নে, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি, মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। আমার পরের বক্তা এ রাজ্যে থেকেও শুধু নিজে হাসতে ভোলেনি তা নয়, নিয়মিত এই বঙ্গ সমাজকে হাসাতেও ভোলে না। মোবাইলের পর্দায় তার নাম বিটকেল বাঙালি। আমার পরের বক্তা সৈয়দ শামসিল সেই বিরল প্রজাতির বাঙালি যারা এই আকালেও নির্মল হাস্যরসের আড়ালে প্রতিদিন গভীর সত্যিটা নির্দ্বিধায় তুলে ধরছে এবং নিয়মিত আমাদের অক্সিজেন জুগিয়ে চলেছে। আসুন কিছুক্ষণ অন্তত এই বিটকেল সময় বিটকেল বাঙালির কথাই শুনি। শামসিল। প্রথমে শুভ সন্ধ্যা সবাইকে। আমার আগের বক্তারা আর সুমনদা যা বললেন, সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতে পারিনি। আমি একটু সিরিয়াস থাকার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আমি মোবাইলে মেসেজ পেলাম যে হচ্ছে না, তুমি যেরকম থাকো সেরকমই হও। আরেকটা কথা বলে দিই যে কেউ যদি এটা এক্সপেক্ট করে থাকেন যে আমি যুক্তি তর্ক করতে এসেছি, আমি তর্ক করতে পারি, যুক্তি আমার আসে না। তো এখানে ওটা হবে না, আমি শুনলাম। আর এই ঝামেলার মধ্যে আমি নেই। তো এসআইআর নিয়ে আমি যদি বলি, আমার জ্ঞানে যতদূর হয়, যে কালকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেল। তো অ্যাকচুয়ালি আমার আজকে মন খারাপ, প্রচণ্ড মন খারাপ, কেননা আমার ওয়াইফের নাম ডিলিটেড লিস্টে আসেনি। এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার ডিলিট কী করে হয়, জানি না কি হবে। তো আমি প্রথমেই বলে দিই যে আমি এখানে এমন একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি যে যাতে সবাই বলে, সবাই আমার নামই বলে এই শোয়ের পর, যে ওকে ডাকার কী দরকার ছিল। তো আমি একজন কমেডিয়ান, প্রথমে বলে দিচ্ছি, কেননা স্টেজে আমাকে কমেডি করতে দেখে অনেকে পার্টির নেতার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। না, মানে ওরকম আমি নেগেটিভলি বললাম না, আমি পজিটিভলিই বললাম। কেননা অনেক নেতার আমি দেখেছি সেন্স অফ হিউমার অসাধারণ, খুবই ভালো। আমি শুধু দেখেছি যে মানে সেন্স অফ হিউমার অসাধারণ, কিন্তু জোক নিতে পারেন না, মাঝে মাঝে দেখেছি। আমি একজনকে নাম করলাম, একজন নেতাকে, যে আপনি পলিটিশিয়ান তো ঠিক আছেন, কিন্তু কমেডিয়ান হিসেবে আপনি অসাধারণ, রেগে গেছেন। বলছে সাহস কী করে হয় আমাকে পলিটিশিয়ান বলার। তো মানে এই ব্যাপারগুলো হয় আর কি। সুমনদা আমাকে বললেন যে এরকম একটা শো আছে, সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের ওপরে কিছু জোক লিখে নিয়ে আসবে। তো আমি বললাম জোকের ওপর কী জোক লিখবো, আর খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো অনেকে ভাবছেন যে মহাযুদ্ধের মতো একটা প্রোগ্রামে আমাকে কেন ডাকা হলো, এরকম একটা সিরিয়াস প্রোগ্রামে। হ্যাঁ, মানছি যে রাজনীতি একটা খুব গুরুগম্ভীর বিষয়, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আজকাল রাজনীতি এমন ছ্যাবলামোর পর্যায়ে চলে গেছে যে সুমনদা ভাবলেন যখন চলেই গেছে তাহলে সরাসরি ডেকে কাউকে করানো যাক। তবে অনেকে জোক নিতে পারে, আমি দেখেছি অনেকে জোক নিতে পারে। আমি কদিন আগে একটা স্ট্যান্ড আপ কমেডির শোতে গেছিলাম, ওখানে গিয়ে আমি দেখলাম যে কয়েকজন টিএমসির সমর্থক আছেন। তো আমি পারমিশন নিয়ে নিলাম পলিটিক্যাল জোক করার আগে। আমি বললাম যে আমি পার্টির ওপর জোক করতে পারি তো, ওপেন প্রচণ্ড, বলে হ্যাঁ অবশ্যই করতে পারেন, কিন্তু বিজেপি পার্টির ওপর। তো আমি বিজেপির ওপর জোক করলাম, তারপরে দেখলাম কিছুজন রেগে গেল। তখন আমি বুঝতে পারলাম আচ্ছা ওখানে বিজেপি সমর্থকও আছেন। তো তখন আমি কী করলাম, যে একটা টিএমসির ওপর জোক করলাম, একটা বিজেপির ওপর জোক করলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে যারা জোককে জোক হিসেবে নেয়। সিরিয়াসলি আমি একজনকে দেখলাম যে টিএমসির জোকেও হাসছে, বিজেপির জোকেও হাসছে, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ শতরূপদা। তো আমি যেটা জিনিস, আমি এখানে যেটা
নেতাদের পজিটিভ সাইড বলতে এসেছি অ্যাকচুয়ালি। মানে আমি নেতাদের নেগেটিভ সাইড বলতে চাই না, কারণ আমি জানি যে সব পার্টির নেতারাই এবিপি আনন্দ দেখে, রিস্কি হয়ে যায় ব্যাপারটা। আমি যেটা দেখেছি যে অনেকে যদি ভাবে যে আমার কেন্দ্রে আমি কাকে ভোট দেবো আমি কনফিউজড, আমি ঠিক করতে পারছি না, আমি আত্মবিশ্বাস দেখে ভোট দেবো, যে কার আত্মবিশ্বাস বেশি, তাহলে বিপদে পড়ে যাবেন, ভোটই দিতে পারবেন না। কেননা কারো আত্মবিশ্বাস কম নয়, সবারই তুঙ্গে। আপনারা দেখবেন ইলেকশনের আগে যখন সাংবাদিক গিয়ে কোনো প্রার্থীকে জিজ্ঞেস করেন যে সামনে ইলেকশন, কি মনে হচ্ছে, জিতবেন? জিতে গেছি। কেউ ফিউচারে কথা বলে না, জিতে গেছি। সাংবাদিক ভয় পেয়ে যায় কি এবারে ইলেকশনের রেজাল্ট আগে বেরিয়ে গেল নাকি ইলেকশনে। মানে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স। আর একটা কমন ডায়লগ দেখবেন নেতাদেরকে, মানে প্রার্থীদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে, সবাই বলছে যে ও ঘাবড়ে গেছে, ভয় হেরে যাবে না, ভয় পেয়ে ঘাবড়ে গেছে, সবাই বলছে ঘাবড়ে গেছে। বিপক্ষ প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে, ও বলছে এও ঘাবড়ে গেছে। এটা দেখে জনগণ ঘাবড়ে যায় যে আমাদের কেন্দ্রেই সব ঘাবড়ানোর প্রার্থী কেন দিয়েছে। তারপরে জনগণ দেখে যে কে কম ঘাবড়েছে, তার মধ্যে আবার জনগণ ঠিক করে যে কাকে ভোট দেওয়া যেতে পারে। আর আমি দেখেছি যে মানে কনফিডেন্স এত থাকে না নেতাদের, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমি অবাক হয়ে যাই যে এত কনফিডেন্সের চ্যালেঞ্জ ছুটছে কী করে। সিরিয়াসলি, মানে যখন সাংবাদিক জিজ্ঞেস করে প্রার্থীকে যে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে, পুরো ওপেন চ্যালেঞ্জ, এবারে যদি আমি না জিতি আমি রাজনীতি ছেড়ে দেব, আমি রাজনীতি ছেড়ে দেব, এরকম কনফিডেন্সে বলছে। সবাই ভাববে যে বাবা যদি হেরে যায় কী হবে, হেরে গেলে কিচ্ছু হবে না। ঠিক এইটা নেতাদের গুণ আমি দেখেছি, ঠিক মেকআপ দিয়ে দেবে যে কোনো পার্টির নেতা। রাজনীতি ধরুনও হেরে গেল, এটা বলার পরে হেরে গেল, তো সাংবাদিক জিজ্ঞেস করবে যে আপনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন, কী হলো, শুরু হয়ে যাবে। আমি বলেছিলাম আমি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু রাজনীতি আমাকে ছাড়বে না। জনগণ বলে বাহ, হ্যাঁ তো ঠিক ঠিক, তাহলে একদম ছাড়ার দরকার নেই, তাহলে ঠিক ঠিক, গুড ডিসিশন, গুড ডিসিশন। আমি বলেছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু কবে ছাড়বো তো বলিনি। মানে একদম মেকআপ দিয়েই যাবে। আবার সব থেকে যেটা একদম ভালো একটা যুক্তি দেয়, আমি বিরোধীদের বলতে চাই কান খুলে শুনে নাও, আমি বলেছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমি রাজনীতি ছেড়ে দিলে তোমাদের সুবিধা হয়ে যাবে, তাই তোমাদের সুবিধা হতে দেব না। জনগণ বলে না না, একদম দেওয়ার দরকার নেই, খুব গুড ডিসিশন, ভালো ভালো। এই যে কনফিডেন্স, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। আরেকটা কমন ডায়লগ হচ্ছে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে জিজ্ঞেস করলে, যে 4 তারিখের পরও পালানোর পথ পাবে না। 4 তারিখ যদি বিপক্ষ প্রার্থী জিতে যায়, দাদা বলছিলেন পালানোর পথ পাবে না, বলে হ্যাঁ এখন কোথায় আছো, বলে এই এলাকাতেই, দেখলেন পথ পেল না, ঠিক মিলিয়ে দেবে, মিলিয়েই দেবে। আর আমি দেখেছি ভোটের প্রচারে সব নেতাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে প্রার্থীদের মধ্যে, যে কে কত সিম্পল হতে পারে, কোন প্রার্থী কত সিম্পল, কত কিউট নিজেকে দেখানো যেতে পারে। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে যাচ্ছে প্রচারে, যার তার বাড়িতে ঢুকে খেয়ে নিচ্ছে, ঢুকে খাচ্ছে, যার বাড়িতে খাচ্ছে সে রেগে যাচ্ছে যে আমি ছিলাম না, আমার বাড়িতে ঢুকে খেয়ে নিয়েছে। সে ভাবছে এখন আমি কি খাবো, ওরা খেতে পাচ্ছে না। ওই জন্য দেখবেন গ্রামে ভোট হলে দেখবেন সব বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে যে কোনো প্রার্থী ঢুকে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারে। আর দেখবেন মানে যখন যায় ওখানে বাড়িতে ঢুকে খাচ্ছে, তো মাটিতে বসে খাবে, টেবিল আর যাদের বাড়িতে খাচ্ছে তারা টেবিলে খাচ্ছে, তারা বলছে দাদা আমরা এতটাও গরিব না, এরকম প্লিজ করবেন না। বলছে না আমি মাটিতেই খাবো, যতক্ষণ ক্যামেরা আছে আমি তো মাটিতেই খাবো, আমার টেবিলে উঠাতে গেলে আগে ক্যামেরা সরাও। আর দেখেই বোঝা যাচ্ছে মাটিতে বসার মানে অভ্যেস নেই, বসে গেছে, মানে দলের কর্মীরা চিন্তিত, দাদা বসে তো গেছেন, উঠবেন কী করে এবার। বলছে না আমি তো মাটিতেই খাবার, সিম্পল খাবারে বিশ্বাসী। বলে না আমি একটা সবজি ডাল সিম্পল, যাদের বাড়িতে খাচ্ছে তারা বলছে যে দাদা প্লিজ আপনি আগে খেয়ে নিন, আমাদের আলাদা খাবার আছে, আপনার সাথে বসে উচ্ছে খাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। আগেরবার উচ্ছে খাইয়ে দিয়েছিলেন, এখনও মুখ মেঁকে আছে, কিন্তু না বসে খাবে। বললে না আমি 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 উঠবই না, আমি এখানে বসেই খাবো। আর যেমন আমি দেখেছি মানে আমি দেখছি
আর যত কিউট কিউট যে জিনিস যেটা বললাম, যে যখন প্রার্থীরা বলে যে বসে যায় যখন যখন সবজি খায়, আপনারা একটু ভালো করে দেখবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন, এক্সপ্রেশন আর কথা আলাদা হচ্ছে। মুখে সবজি খেতে কিন্তু ভালো লাগছে না, মুখ ফুক বেঁকে যাচ্ছে, অসাধারণ, খুব সুন্দর সবজি, খুব দারুণ, এটা আমার খুব ফেভারিট। এটার নাম কি? খুব ভালো লাগে এই সবজিটা আমার খেতে। প্রচারে যাচ্ছে, যে কোনো বাচ্চা ওখানে খেলছে, বাচ্চার সঙ্গে কিছু না, ছোটো বাচ্চা খেলছে, বাচ্চাকে কোলে তুলে আদর করছে, বাচ্চা বলে এটা কি হচ্ছে? এত আদর তো আমার মা বাবা করে না। আমার মা বাবার তো এসআইরে ডিলিটারে নাম আছে, তারপর বাচ্চা ফেলে চলে যায়। আর যখন কেউ ক্রিকেট খেলে না, প্রার্থী যাচ্ছে প্রচারে, কেউ ক্রিকেট খেলছে, ওখানে গিয়ে ব্যাটিং করা শুরু করে দেয়। যারা বাচ্চারা খেলে তারাই বিরক্ত হয়ে যায়, আবার সেই বাজে ব্যাটসম্যানটা আসছে, প্রত্যেক দিন 3-4 ওভার করে খেলে বেরিয়ে যাচ্ছে ফিল্ডিং না করে। ফিল্ডিং করতে বললেই বলছে যে আমার প্রচার আছে। আর এত বাজে খেলে, এত মানে 3 ওভার খেলছে, 30-40 বার আউট হচ্ছে, এক বলে 2 বার আউট হচ্ছে। ওর খুবই বাজে খেলে, মানে কেউ খেলা দেখে নিলে ভোট পাবে না। আমার মাঝে মাঝে মনে হয় খেলা দেখে নিয়েছিল বলে হেরে যাচ্ছে। আর কি বাধ্যবাধকতা আছে যে খেলতে হবে? আমি একটা ভিডিও দেখছিলাম, একজন মানে উদ্বোধনে গেছে, উদ্বোধনে বল মারতে গিয়ে উল্টে পড়ে গেছে। সাইডে একটা লোক বলছে, দাদা মানে আপনার রাজনীতি আর খেলা দুটোই একই। বলে থ্যাংক ইউ, বলে থ্যাংক ইউ না, দুটোই বাজে। আর আপনারা দেখবেন যখন টিভিতে দেখানো হয় যে এই প্রচারের ব্যাপার স্যাপার, প্রার্থীর ব্যাপারে যখন বলা হয়, আপনি একটু অন্যদিকে তাকিয়ে দেখবেন, আপনার মনে হবে না কোনো প্রার্থী পার্টির, আপনার মনে হবে যে কোনো ফিটনেস ইনফ্লুয়েন্সার ওখানে আছে, কোনো বড় নিউট্রিশনিস্ট। ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী কী খাচ্ছেন, কিভাবে নিজেকে ফিট রাখছেন, সারাদিন দেখাচ্ছে ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী কী খাচ্ছেন। আরে এত কী খাবে? দেখে মনে হচ্ছে ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী খাচ্ছেন না, খাওয়ার ফাঁকে প্রচার করছেন। সারাদিন খেয়ে যাচ্ছে। আর প্রার্থীরাও খুব সিরিয়াস, ভাবে যে হ্যাঁ আমার মধ্যে কিছু তো আছে। আমি সকালে হালকা একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই। আমার মাঝে মাঝে এরকমও মনে হয় যে প্রার্থীরা যখন বাড়ি থেকে বেরোয় না সকালে, ভালো করে মাছ মাংস খেয়ে নেয়, বলে তাড়াতাড়ি খাইয়ে দাও, সারাদিন আজকে সবজি খেতে হবে। সকালে বেরিয়ে যাচ্ছে, বলে আমি ব্রেকফাস্ট একটা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, আর একটু বেলার দিকে একটা ডাবের জল খেয়ে নিই। যারা সারাদিন মানে সারা বছর যারা একটু লিটল নেওয়ার অভ্যেস আছে, তারাও এই সময় ডাবের জলে চলে আসে। আমি একটু ডাবের জল নিয়ে নিই। আমার এইভাবে চলে। আর একটু সিম্পল খাওয়ার, মানে আমি দুপুরে একটু সিম্পল খাবার খাই, আর ক্যামেরা অফ হলে বিরিয়ানি। তো আর আমি না নেতাদের মধ্যে বাচ্চা আমি দেখেছি অনেক, মানে আমি আজকে পজিটিভ পয়েন্টগুলো বলছি, মানে নেগেটিভ আমি বলবোই না, যেটা বললাম নেগেটিভ নেই, ক্যামেরার সামনে তো নেই। তো আমি বাচ্চাদের পজিটিভ, মানে বাচ্চাদের মানে নেতাদের মধ্যে বাচ্চা মিল আমি দেখতে পেয়েছি। দেখুন আপনাদের বলে দিচ্ছি কীভাবে আপনারা রিলেট করতে পারবেন। আমি যখন ছোটো ছিলাম, অনেক বাচ্চাদের আপনারা দেখবেন যখন বাসের ট্রেনে যায় টিকিট সংগ্রহ করে। আমরা ছোটোবেলা করতাম, অনেক টিকিট জড়ো করে রাখতাম বাড়িতে, টিকিট না পেলে কাঁদতাম। নেতারাও তো অনেক নেতাকে আমি দেখেছি, সব থেকে ভালো যেটা আমি দেখেছি যে যারা দল পরিবর্তন করা নেতা, প্রচণ্ড দল পরিবর্তন করেন যারা, মানে এত মানে সকালে যাদের এগেনস্টে আন্দোলন করছিলেন, বিকেলে দেখা যাচ্ছে তাদেরই মিছিলে জবাব দেওয়ার। দাদা আপনি এদেরই জবাব চাইছিলেন না? বলে হ্যাঁ দিচ্ছিল না, তাই আসতে হলো। আমি সারা জীবন এরকমই জবাব চাইবো চারদিকে। এদেরকে না কেউ মিছিলে নিয়ে যায় না, ভয়। হ্যাঁ সিরিয়াসলি, হয়তো মিছিলে নিয়ে যাচ্ছে, বিপক্ষর একটা মিছিল আসছে, ওখানেই দল চেঞ্জ করে নেয়। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য এতটাই। আর সুমনদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। দেখুন, মঞ্চের ওপরে শামসিল বা মঞ্চের সামনে যাদের দেখতে পাচ্ছি, ঝিলাম গুপ্ত বা বংশটের শুভম চৌধুরী, দেখুন একদিক থেকে দেখলে ভোট রঙ্গের ময়দানে ওরা সবাই আসলে দাদা ঠাকুরের উত্তরসূরি। দাদা ঠাকুর সেই কবে লিখেছিলেন, কোন গায়ে তুই ভোট ভিখারি, কোন গায়ে তোর ঘর, ভোট নিবি তো গোটা কত, কথার জবাব কর। এখন কথা হচ্ছে, এত অসঙ্গতির জবাব যাদের দেওয়ার কথা, তারা কতটা ক্রুদ্ধ হন।
কুণাল কামরার পরিণতি তো আমাদের সামনেই আছে। আচ্ছা, একটা ব্যঙ্গচিত্র আজকের পরিভাষায় যাকে মিম বলে, সেটা ফরওয়ার্ড করে গ্রেফতার হতে হয়েছিল অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। একনাথ সিন্ডিকে নিয়ে মন্তব্য করার জন্য কুণাল কামরার বিরুদ্ধে কড়া ধারা এফআইআর করেছিল মহারাষ্ট্র সরকার, আর তার সঙ্গে বাড়তি উপহার ছিল খুনের উড়ো হুমকি। সুতরাং ওপেন ফোরামে ওদের কাছ থেকে এটাও জেনে নেওয়া যাবে যে ভোট রঙ্গে এই নির্মল হাসি জোগানোর বিটকেল বাঙালি, বংশট বা জিলাম গুপ্তকে মেপে মেপে পা ফেলতে হয় কিনা। যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। নমস্কার, সুমনকে ধন্যবাদ আর শামসিলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে সন্ধ্যাবেলায় ও আমাদের গণতন্ত্র সম্বন্ধে যে অন্তর্দৃষ্টিটা দিল, সেই অন্তর্দৃষ্টিটা আমাদের সবাইকে অনুপ্রেরিত করেছে। ওর কথাটা শুনে মনে পড়ছিল যে 1858 সালে, তখনও যদ্দূর মনে হয় এবিপি আনন্দ শুরু হয়নি, তো তখন পৃথিবীতে মহা বিতর্ক চলছে। সেই বিতর্ক করছেন একাধারে এব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে স্টিভেন ডাগলাস। এবং এব্রাহাম লিঙ্কন সেই রাজনৈতিক বিতর্কে একটা মন্তব্য করেছিলেন যে ইউ ক্যান ফুল অল পিপল ফর সাম পিপল ফর অল দ্য টাইম, বাট নট অল দ্য পিপল ফর অল দ্য টাইম। যে সমস্ত মানুষকে সবসময়ের জন্য আমরা যেভাবেই জীবন সমাজকে দেখি না কেন, আমরা হাজারো চেষ্টা করলেও আমরা কিছু মানুষকে ভুল বোঝাতে পারি, কিন্তু সমস্ত মানুষকে সবসময়ের জন্য ভুল বোঝানো যায় না। 2 বছর 8 মাস 11 দিন ধরে যে ভারতীয় সংবিধান লেখা হয়েছিল, মনে রাখবেন সেই ভারতীয় সংবিধানের প্রথম 2 অধ্যক্ষর হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড নট উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সুতরাং আমরা মানুষ আজকে কতগুলো প্রশ্ন করছি। প্রথম যে কথাটা নিয়ে বলা হচ্ছে যে এই যে একটা এপিডেমিক হারে আমরা আজকে একটা বদলি দেখছি, দেখুন একটা ভোট হয়ে গেল, এই যে 2 বছর 11 মাস ধরে যে সংবিধানটা লেখা হয়েছিল সেটা আমাদের কি বলেছিল? এই সংবিধান তার 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটা ভোট করবে, সেই ভোটটা হয়ে যাবার পরে একটা বৈধ সরকার হবে, সেই বৈধ সরকার যার সঙ্গে সরকার আছে, তার আমলাতন্ত্র আছে, তার ল অ্যান্ড অর্ডার মেকানিজম আছে, সেই সরকারকে আমাদের 5 বছর অর্থাৎ 60 মাস আমাদের সেই সরকারের সঙ্গে তাকে মেনে নিতে হবে, সেই সরকারের সঙ্গে আমাদের দেশ, আমাদের রাজ্য চলবে। তাহলে আমরা মানুষরা যদি সেই সরকারকে তার ভালো মন্দ, তার ডেফিসিয়েন্সি, তার শর্টকামিং সব কিছু নিয়ে সেই সরকারকে যদি মানুষ 4 মাস 11 বছর মেনে নিতে পারে, তাহলে প্রশ্ন হলো নির্বাচন কমিশন কেন সেই কনস্টিটিউশনাল সরকারকে 1 মাসের জন্য মেনে নিতে পারবে না? নির্বাচন কমিশন কি আজকে বলছেন, মানুষকে এই ইঙ্গিত দিচ্ছেন যে আমরা 4 বছর 11 মাস যে গভর্নমেন্টের আন্ডারে ছিলাম, সেই গভর্নমেন্ট একটা আনএথিক্যাল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কি বৈধতা নির্বাচন কমিশন আজকে চ্যালেঞ্জ করছেন? এবং তাও যদি করেন, সিভিল সার্ভিসের কথা শোনা যাক। দেখুন, আমি পলিটিক্যাল নেতা নেত্রীদের খুব ভয় পাই, সুতরাং ওদের পয়েন্টকে আমি আজকে রিবাটাল করব না, দেবাশিস দাকে জিজ্ঞেস করব। দেবাশিস দা একজন একেবারে অভিজ্ঞ পোড় খাওয়া অফিসার। তার মানে আমাদের যদি মানতে হয় আজকে নির্বাচন কমিশন একটা সরকারের জীবনের শেষ 1 মাসে এসে যদি বলেন যে আপনারা ঠিক করে সিভিল সার্ভিসকে অ্যাডমিনিস্টার করেননি, তাহলে কি করে সিভিল সার্ভিসকে অ্যাডমিনিস্টার করা উচিত ছিল? সিভিল সার্ভিসেস বোর্ড বলে একটা ব্যাপার হয়েছিল, HOTA কমিশন বলে একটা ব্যাপার হয়েছিল, যেখানে সিভিল সার্ভেন্টদের, আমলাদের আপনারা তার অভিজ্ঞতার অনুযায়ী, সিনিয়রিটির অনুযায়ী, মেরিটের অনুযায়ী আজকে সেই আমলাতন্ত্রদের, সিভিল সার্ভেন্টদের সেইভাবে প্যারালাল উইথ দ্য গভর্নমেন্ট এথিক্যালি আজকে আমাদের আমলাদের কাজ করা উচিত ছিল। সেটা তো আপনি রাজ্যের ওপরে ইম্পোজ করেনি, না সুপ্রিম কোর্ট করেছে, না সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আর রাজ্য সরকার তো তার সুবিধের জন্য করবেই না কোনোদিন।
আজকে দেবাশিস দা বললেন যে হ্যাঁ আমলাদের পশ্চিমবঙ্গের মধ্যে ধরুন 150, 200, 300 আইএএস অফিসার আছে। কোনো দিন গেছেন একজন আইএএস অফিসারের তার ভ্যালুয়েশন কত জানতে গেলে জানবেন যে যেন মনে হবে তারা এক একজন অলিম্পিক হার্ডলার। কেউ বলবে 10 জনকে টপকে পোস্ট পেয়েছি, কেউ বলবে 9 জনকে টপকে পোস্ট পেয়েছি। আজকে কতভাবে তারা এড়িয়ে কোথায় পৌঁছতে পারছেন সেটা হয়ে যাচ্ছে সিভিল সার্ভে, এক একজন সিভিল সার্ভেন্টদের ভ্যালুয়েশন কত পলিটিক্যাল এস্ট্যাবলিশমেন্টের কাছে তার একটা পরিচয়। তাহলে যখন আমরা নাগরিক হিসেবে আমাদের সরকার কিভাবে তার আমলাতন্ত্রকে চালাবেন তার গাইডলাইন আপনি সরকারকে মানতে বাধ্য করতে পারছেন না, যে গভর্নমেন্টকে মানুষকে মেনে নিতে হয়েছে সেই গভর্নমেন্টকে নির্বাচন কমিশনেরও মেনে নেওয়া উচিত। এবার আসুন পুলিশের ক্ষেত্রে। আজকে পুলিশ রিফর্মস কিভাবে হওয়া উচিত, কিভাবে একটা রাজ্যে একটা আপাত নিরপেক্ষ পুলিশ ফোর্স থাকা উচিত, এই নিয়ে 2006 সাল থেকে বলতে 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 সুপ্রিম কোর্ট এবং 6টা না 7টা পুলিশ কমিশন হয়েছে। যে কখন কোন সিনিয়র পুলিশ অফিসার কিভাবে তার পদমর্যাদায় যাবেন, আবার সেই একই গল্প। না কেন্দ্রীয় সরকার, না সুপ্রিম কোর্ট, না কোনো কনস্টিটিউশনাল অথরিটি কোনো পুলিশ রিফর্মকে 7 দিনের জন্যও ভারতবর্ষে তারা লাঘব করতে পারেননি। এবং আমাদের মতো সাধারণ মানুষকে এই খামখেয়ালিপনা, এই বায়াস, এই প্রেজুডিস, এই পক্ষপাতিত্ব, আজকে আপনি মাঝে মধ্যে মনে করবেন যে আপনি পুলিশ কমিশনারকে বাছছেন না আপনি ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ করছেন। কে আপনার পেয়ারের লোক, কাকে আপনি চান, কাকে আপনি বুকে বুকে আঁকড়ে ধরতে চান, আজকে সেইটে আমাদের গভর্নমেন্টসে আজকে সাধারণ মানুষকে, একটা রাজ্যের মানুষকে সেই সমস্ত বায়াসকে মেনে নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। আর আমাদের নির্বাচন কমিশন এসে আজকে মানুষকে বলবেন যে তোমরা তো এই হচপচ গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে 4 বছর 11 মাস ছিলে, লাস্ট 1 মাস আমার ওই সব কিছু হবে না, আমি খোল নলছে পাল্টে দেবো। প্রশ্ন হলো কেন? আপনার যদি ঠিকমতো সেই প্রশাসনকে চালাবার অধিকার থাকে তাহলে আমরা মানুষও একটা স্বচ্ছ, একটা সৎ, একটা ট্রান্সপ্যারেন্ট আমলাতন্ত্র, একটা ট্রান্সপ্যারেন্ট ল অ্যান্ড অর্ডার মেকানিজমের মধ্যে বেঁচে থাকার অধিকার আমরা রাখি। আজকে পুলিশ ফোর্স কত 1,20,000 মানুষ আছেন পুলিশ ফোর্সে, 14,000 কোটি টাকা প্রতি বছর খরচা করছেন। তার ওপরে 600 কোটি টাকা খরচা করবেন কিসে? নাই সেন্ট্রাল ফোর্সকে এনে। এবং এই সেন্ট্রাল ফোর্সকে আনার পর আপনার কি কমবে? আপনার কি অনগ্রাউন্ড ভায়োলেন্স কমবে? আপনার কি পোস্ট পোল ভায়োলেন্স করবে? এই যে একটা রোম্যান্টিক একটা স্মৃতি মেদুর যে একটা গণতান্ত্রিক এক্সারসাইজ দেখছেন, যে মুহূর্তে আজকে আমাদের রেজাল্ট অ্যানাউন্সড হবে আবার তো ভয় আমাদের বুক দূর করে যে আবার সেই রাজনৈতিক হিংসা, আবার সেই পোস্ট পোল ভায়োলেন্স। আপনি বলছেন বুথে বুথে ক্যামেরা রাখবেন, ভিতরে রাখবেন, বাইরে রাখবেন, আরও 2-1টা ক্যামেরা যদি আপনি বসিয়ে দেন তাহলে হয়তো ধুরন্ধর 3 নম্বর শুটিংটা আর বাইরে করতে হবে না। পশ্চিমবঙ্গের বুথে বুথে যে ভায়োলেন্সের ছবিগুলো পাবেন সেটার মধ্যে এআই মিশিয়ে রণবীর সিং অতি অল্প খরচার মধ্যে 3য় পার্টটাকে উনি রিলিজ করে দিতে পারবেন। তাহলে এই যে হিপোক্রেসি, এই বদলির মধ্যে আমি কোনো রকম মেধা দেখি না, আমি কোনো রকম চিন্তা ভাবনা দেখি না। আমার মনে হয় এটা আমাদের গণতন্ত্রের মধ্যে একটা হিপোক্রেসি এবং একটা অবিশ্বাসকে এনে দিচ্ছে। কারণ নির্বাচন কমিশন যে কোয়ালিটি অফ গভর্নেন্স চান, আজকে মানুষও সেই কোয়ালিটি অফ গভর্নেন্স সেই মানুষ চায় এবং মানুষকে সেই গভর্নমেন্টের অধিকার, সেই গভর্নেন্সের অধিকার আজকে সাধারণ মানুষকে তার মাথা উঁচু করে সেটা চেয়ে নিতে হবে। এসআইআর এর কথায় আসছেন,
আজকে এসআইআর নিয়ে বহুবার আমরা বলেছি যে ভারতীয় গণতন্ত্রের এমন অসংবেদনশীল দানবিক পাশবিক মুখ আমরা দেখব বলে কোনোদিন আশা করিনি। মুশকিলটা কোথায়? মুশকিলটা হলো আজকে যে কজন, হয়তো বিজেপি বাদ দিয়ে যে কটা অপোজিশন পার্টিরা আছে, তারা আজকেও সুপ্রিম কোর্টে গিয়ে তারা একটা কনস্টিটিউশনাল কেস তারা প্রেজেন্ট করতে পারেননি। আমরা এসআইআরে কেন ফেল করেছি? আমরা একটা কনস্টিটিউশনাল এবং সোশ্যাল প্রবলেমকে আমরা পলিটিক্যাল আতশকাঁচের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছি। এসআইআরের যে টক্সিক এফেক্ট, যে বিষক্রিয়া, সে বিষক্রিয়া আজকে এই ইলেকশনের জন্য অপেক্ষা করছে না। ইন্ডিয়ান সোসাইটিকে আপনি ভারতবর্ষের বুকে যে 10 কোটি প্রতারিত মানুষকে সৃষ্টি করবেন, তারা আমাদের সমাজে ওই এক সময় যেরকম রবীন্দ্রনাথ বলেছিলেন না যে কুষ্ঠরোগীদের আপনি নগরের বাইরে ভার করে দিতে পারতেন, আজকে ভারতবর্ষ তার এই আধুনিক গণতন্ত্রের মধ্যে কিছু নতুন নতুন কুষ্ঠরোগ আবিষ্কার করছেন এবং কিছু মানুষকে আপনি গাছ থেকে ঝেড়ে ফেলে দিচ্ছেন। তারা জীবিত না মৃত, তারা কিভাবে আমাদের সমাজের মধ্যে থাকবেন, আমাদের সেই উত্তর আজকে একেবারেই জানা নেই। আমরা এক সময় মনে করতাম এসআইআর একটা কনস্টিটিউশনাল প্রবলেম, একটা সোশ্যাল প্রবলেম। এখন মনে হচ্ছে এসআইআর একটা স্পিরিচুয়াল প্রবলেম, একটা আধ্যাত্মিকতায় পৌঁছে গেছে। 29 লক্ষ লোকের নাম বার করলেন, কটা লোকের নাম বাদ আছে সেই উত্তরটা জানতে আপনাকে ধ্যানে বসতে হবে। এখন আজকে যিনি খোদ সিইও ইলেকশন কমিশনের, তিনি জানেন না কটা লোকের নাম বাদ গেছে, কিন্তু সেই মানুষগুলো যাদের নাম বাদ গেল তাদের ভবিষ্যৎ কোথায়? অ্যাপেলেট ট্রাইব্যুনাল নিয়ে কি হবে? ওই 1982 সালের কি একটা লিগ্যাল প্রিসিডেন্স আছে, সেই প্রিসিডেন্সের ওপর ভর করে আমরা 1 কোটি মানুষকে সমাজ থেকে অপাঙ্ক্তেয় করে আজকে হুড়হুড় করে আর এক ইলেকশনের রথের রশি আমরা টানতে শুরু করব। মনে রাখবেন, একটা দেশ, একটা সমাজ, একটা ইলেকশন থেকে আর একটা ইলেকশন অবধি বেঁচে থাকে না। একটা সমাজ বেঁচে থাকে একটা সময় থেকে আর একটা সময়ের ওপর, এবং সমাজের মধ্যে যে অবক্ষয়টা আমরা ঢোকাচ্ছি আজকে আমাদেরও কিন্তু আমাদের কল্পনার বাইরে, যে আমরা আগামী দশকে আজকে আমাদের কি খাজনা এর জন্য দিতে হবে। লাস্ট একটা কথা বলে শেষ করব। আজকে সুমনের পংক্তির মধ্যে একটা কথা আছে যে আস্তিন গুটিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন মহাযুদ্ধের মধ্যে। আমার আপত্তি রইল, এটা মহাযুদ্ধ নয়, এটাকে আমি মল্লযুদ্ধ বলতে পারি। মহাযুদ্ধ শুরু হবে 4 তারিখের পরে। যে মহাযুদ্ধে আপনারা জানবেন, যে মহাযুদ্ধে আপনি জানবেন ওই যে 8 লক্ষ কোটি টাকার ঋণ ভার আজকে বাংলার কাঁধে আছে, বাংলা কাজ করতে পেরেছে, আমরা পভার্টি অ্যালিভিয়েশনের কাজ করতে পেরেছি, কিন্তু আমরা বিপজ্জনক জায়গায় আছি যেখানে আমাদের আজকে ডেট টু জিডিপি রেশিও প্রায় 35%-এর কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে। মহাযুদ্ধ শুরু হবে তখন যখন আপনাকে আজকে স্টেটের একটা ইনকাম বাড়াতে হবে, যেখানে আমাদের ছেলে মেয়েদের দিকে চেয়ে দেখতে হবে যে ওই বেকার ভাতা নেবার জন্যে লাইনগুলো যেন আর লম্বা না হয়। আজকে কতবার বললেন কথাবার্তার মধ্যে টেকনোলজি, এআই এআই এআই, চারিদিকে এই কথাটা প্রতিধ্বনিত হচ্ছেন। বন্ধুরা জানবেন, এক সময় আপনি বলতাম যে আমাদের আইটি সেক্টর আসছে, আমাদের আইটি সেক্টর কাজ করছে, আমরা পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের কাছাকাছি আমরা যাবার চেষ্টা করছি। জেনে দেখবেন যে হ্যাঁ, আমরা হয়তো আইটিতে কিছু কাজ আজকে করছি। আজকে পশ্চিমবঙ্গের আইটি সেক্টর সর্বভারতীয় ক্ষেত্রে যদি পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মাপেন, আমরা হচ্ছি 30 ভাগের 1 ভাগ। সুতরাং ভবিষ্যতের এজেন্ডাটা কি? ভবিষ্যতের এজেন্ডাটা কয়েকটা সিট নিয়ে নয়। আজকে যে মার্জিনের কথা চিন্তা করবেন, সেই মার্জিন আপনাকে স্মরণ করিয়ে দেবে যে কেন একজন মধ্যবিত্ত বাঙালির মাসিক ইনকাম
কেন আজকে দিল্লির একজন মধ্যবিত্ত মানুষের থেকে 30% কম, কেন মুম্বাইয়ের একজন মধ্যবিত্ত মানুষের সেটা অর্ধেকের চাইতেও কম। আজকে সেই মহাযুদ্ধ শুরু হবে যেদিন জানতে পারবেন যে যুদ্ধেতে আপনার অবজেক্টিভটা কি, আপনার লক্ষ্য কি। আজও যদি বিভ্রান্ত বাঙালি মনে করে যে ওই 4টে সিট, 2000 ভোট, ভবানীপুরে কি হলো, নন্দীগ্রামে কি জিতলো, কটা জায়গার মৃতদেহর আজকে আপনি স্ট্যাটিস্টিক গুনতে শুরু করলেন আজকে ভোটের পরে, তাহলে মনে হয় না যে বাঙালি আজকে বুঝতেও পারবে না যে কিসের যুদ্ধ, কেন যুদ্ধ, কার জন্যে যুদ্ধ। নমস্কার। ধন্যবাদ কুণালদা। আমি শুরু থেকে শুরু করব। দেখুন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার পরিকাঠামো, নিজস্ব পরিকাঠামো, নিজস্ব অফিসার থাকবে কি না সে নিয়ে সংবিধান প্রণেতারা কিন্তু দিনের পর দিন আলোচনা করেছেন। শেষ পর্যন্ত পিছিয়ে গেছেন কোথায়? দুটো জায়গায়। এক হচ্ছে বিপুল খরচের প্রশ্নে, এবং দুই, যেটা আমার কাছে মারাত্মক এই 2026-এ বসে, সেটা হচ্ছে তারা ভাবতে পারেননি যে নিরপেক্ষতা, সততা, সেইটার ওপর তারা ভরসা করেছিলেন, সেইটার আপোষ হবে, সেইটা কম্প্রোমাইজড হবে। এ কথা তাদের স্বপ্নেও বোধহয় যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তাদের আসেনি। তারা ভাবতে পারেননি যে রিটায়ার করার পর মুহূর্তে একজন মাননীয় বিচারপতি তিনি রাজ্যসভায় পৌঁছে যেতে পারেন। তারা ভাবতে পারেননি যে রিটায়ার করার কয়েকদিনের মধ্যে একজন ডিজিপি তিনি রাজ্যসভায় পৌঁছে যেতে পারেন। তারা ভাবতে পারেননি যে একজন বিচারপতি তিনি সবেমাত্র অবসর নিয়ে সটান 1 সপ্তাহের মধ্যে রাজ্যপাল হয়ে যেতে পারেন বা নির্বাচন কমিশনার হয়ে যেতে পারেন। দুর্ভাগ্য, ভারতবর্ষের ইতিহাসে বহুবার এই খারাপ উদাহরণগুলো সৃষ্টি হয়েছে। দেখুন, কুণালদা পেশায় চিকিৎসক বলেই বোধহয় আমার মনে হচ্ছিল যে রাজ্যে, ভাবুন, বছরের একটা বড় সময় ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় রক্তশূন্য থাকে, সেই রাজ্যে প্রত্যেকটা নির্বাচনে কি অকারণ মানুষের রক্ত ঝরে। 2013 সালের পঞ্চায়েত ভোটে আপনারা জানেন একদিনে 15 জনের মৃত্যুর পর থেকে মুর্শিদাবাদের ওই ডোমকলের নাম হয়ে গেছিল বোমকল। 2004 সালে আইএএস অফিসার আফজাল আমানুল্লাহ পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশনকে তার যে 70 পাতার রিপোর্টটা দিয়েছিলেন তাতে লিখেছিলেন, ইলেকশন ইন বেঙ্গল ইজ নাইদার ফ্রি নর ফেয়ার। সেটা ছিল বাম আমল। কাট্টু সোজা চলে আসুন 2019-এর তৃণমূল আমলে। জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক তিনি লিখছেন, বিহারে 10 বছর আগে যে পরিস্থিতি ছিল এখন পশ্চিমবঙ্গে সেই অবস্থা। 2023 সালে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে হোল্ডিং পোলস ক্যানট বি লাইসেন্স ফর ভায়োলেন্স। ভাবুন, 2009 সালে লোকসভা ভোটে গোটা দেশের 18% অশান্তির ঘটনা আমাদের এই রাজ্যে ঘটেছিল। 2014 সালের লোকসভা ভোটে গোটা দেশের যত রাজনৈতিক কর্মীর মৃত্যু হয় তার মধ্যে 44% আমাদের এই বাংলায় প্রাণ হারিয়েছিলেন। আর 2019 সালে লোকসভা বলছি যখন, পরপর 3টে লোকসভা বলি, সেই লোকসভা ভোটে 2019-এ সারা দেশে যত রাজনৈতিক কর্মী হিংসায় আহত হন তার 64%, ভুল শোনেননি, 64% ছিল পশ্চিমবঙ্গের। এবার 2026-এ 2.5 লক্ষ জওয়ানের কেন্দ্রীয় বাহিনী দিয়ে 2 দফার ভোট। খানিকক্ষণ আগে দেবাশিসদা আশা প্রকাশ করেছেন, এই লজ্জার ছবিটা কি পাল্টাতে পারবে জানি না আমরা, দেখা যাক। এবার যাব আমার পরের বক্তার কাছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দে। আমাদের তরুণ বক্তা শামসিল, ওর বক্তব্যের মধ্যে ভারী মজার একটা টেকনিক রয়েছে। সেটা হলো যে ও রসিকতার মোড়কে অত্যন্ত ভয়ঙ্কর কথাগুলো বলে গেছে, কিন্তু মনে হয় দর্শকরা সবাই বুঝেছেন যে এই রাজনীতির রঙ্গমঞ্চে রাজনৈতিক নেতা মন্ত্রীদের রসিকতার ছন্দেও অনেক কিছু বলে গেছে। আমার খুব ভালো লেগেছে, যেহেতু তরুণ। আর আমি একটু অন্যভাবে, মানে অনেক কথা ডক্টর সরকার বলেছেন, আমি একটু অন্যভাবে গল্পের ছলে বলতে পছন্দ করি, কারণ আমি তো শিক্ষাবিদ, আমি তো সোকল্ড রাজনীতিবিদ নই। আমি একটা মজার ছোট্ট গল্প বলবো। সেটা হচ্ছে যে 6 মাস আগে আমি আমার বাবার কাছে গিয়ে, তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমি বাবার কাছে গিয়ে বসলাম।
বাবার বয়স 101, বর্তমানে 101-এ পা দিয়েছেন। সেন্সেবল এখনও, টিভিতে বারবার আমাকে দেখতে পায়, নানা লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি। বললেন যে বসো, বসলাম বাবার কাছে। বাবা বললেন, খুব লড়াই করতাছো, তাই তো? খুব লড়াই করতাছো। আমি বললাম, হ্যাঁ তো বাবা, লড়াই তো করছি। করো করো, ভালো, তবে একখান কথা কই। বললাম, কি বলো? আঙুলটা, তর্জনীটা আমার নাকের ডগায় নেড়ে বলল, মুখ্যমন্ত্রী হইও না কখনো। আমি তো অবাক, আশ্চর্য। সোশ্যাল মিডিয়ায় হয়তো কখনো কখনো এই ধরনের নানা ধরনের কথা বাবার কানে গেছে, কখনো শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, কিছুটা কথা সেখান থেকে তুলে আতঙ্কিতভাবে বলে দিলেন, মুখ্যমন্ত্রী হইও না কখনো। একজন সরকারি উচ্চ পদস্থ অফিসার বাবা, অভিজ্ঞতার পাকদণ্ডী বেয়ে বেয়ে আজ বৃদ্ধ থেকে অতি বৃদ্ধে পরিণত। তিনি দেখেছেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের শাসন ব্যবস্থা। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের জ্বালাময়ী আগুন জ্বালানো দেশপ্রেমের বক্তৃতা শুনেছেন। তিনি দেখেছেন 1947-এর পরে কংগ্রেসের শাসন, দেখেছেন বাম জামানার 34 বছর, বর্তমানে তৃণমূল শাসন। এই সমগ্র দৃশ্যপাঠ বাবাকে একটা পাঠ দিয়েছে। সেই পাঠটা হলো আতঙ্ক। সেই জন্যই সে তার মেয়েকে সাবধান করছে। তাহলে দাঁড়ালোটা কি? ভোট নাকি গণতন্ত্রের উৎসব। তা গণতন্ত্রের উৎসব এমন উৎসব যাতে অকারণে রক্তক্ষয়, অকারণে মারামারি, একে অন্যকে দোষারোপ এই চলতেই থাকছে। প্রেক্ষাপটের কোনো পরিবর্তন হয় না, ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। গণতন্ত্রের আসল মানেটা কি? গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা পরিচালিত একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। তাতে জনগণের যাবতীয় মৌলিক অধিকারগুলো, নাগরিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে। যেমন সুষ্ঠুভাবে ভোটদানের অধিকার, যেমন যাবতীয় মৌলিক অধিকার, শিক্ষার, স্বাস্থ্যের, বাসস্থানের, চাকরির যাবতীয় অধিকার, ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুস্থ জীবনযাপনের অধিকার। তো এই গণতন্ত্রকে আজও আমাদের দেশে 1947 সালের পর থেকে যদি আমরা দেখে যাই, আজও কি প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। বাবা সাহেব আম্বেদকর তার সংবিধানের এই লাইনগুলোই লিখে গিয়েছিলেন। প্রতিটি ছত্রে ছত্রে উনি লিখেছিলেন যে মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার কথা, বাক স্বাধীনতার কথা, মত প্রকাশের কথা, মৌলিক অধিকারের কথা। কিন্তু আজকের দিনে যারা সংবিধানকে শপথ গ্রহণ করেন, সংবিধানকে মেনে নিয়ে সাংবিধানিক রাজনীতি করেন, ভোটে দাঁড়ান, আমি বলবো তারা সবথেকে বেশি অসাংবিধানিক। তারা সংবিধানকে মর্যাদা দেন না। যদি দিতেন তাহলে দেশের এই চেহারাটা হতো না। কিন্তু আমরা দেখতে পাই যে আইনের শাসন ব্যবস্থাটাও কিন্তু রাজনীতির বাইরে আজ আর নেই। আইনের শাসন কিন্তু সবার ক্ষেত্রে এক হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাই তা নয়। অজস্র উদাহরণ আছে। খুব চূড়ান্ত উদাহরণ আমরা দেখতে পাই অভয়ার হত্যাকাণ্ডের মধ্যে। আমরা দেখেছি আজকে সেখান থেকে দাঁড়িয়ে অভয়ার বাবা মা মনে করছেন যে বোধহয় ক্ষমতায় একটা জায়গায় যেতে পারলে যদি আমি মেয়ের বিচারটা পেতে পারি, তার মানে সাধারণ মানুষ কোনো বিচার পাবে না, পাবে যদি ক্ষমতায় যাওয়া যায়। তো এ কীরকম গণতন্ত্র? আর আজকে দিনের পর দিন, আজকে শুধু এই মুহূর্তের কথা আমি বলছি না, আমি ব্যাপকভাবে একটা বিস্তারিত সময়ের কথা, যেটা সুমন বারবার উচ্চারণ করছে,
বিস্তারিত সময় ধরে শুধু প্রতিশ্রুতির বন্যা, প্রতিশ্রুতির বন্যা, মানুষকে এটা দেব ওটা দেব। আজকে আজকে প্রকৃতি এবং পরিবেশ রক্ষাটা একটা খুব ভালো ইস্যু হয়েছে, নির্বাচনী ইস্তাহারে সেটাও লেখা হয়ে যাচ্ছে যে আমরা এগুলো করব, কিন্তু কখনো কোনো দিন করা হয় না। আমি একটা সুকুমার রায়ের একটা কবিতা, আমি খুব সুকুমার রায়কে ভালোবাসি, ত্রিকালদর্শী কবিকে আমি দেখতে পাই, চারপাশে যেন সমস্ত চরিত্রগুলো ছড়ানো রয়েছে। আমি সুকুমার রায়ের খুঁড়োর কল কবিতাটা নিশ্চয়ই সবার পড়া, সেখানে উনি বলে একটা জায়গায় আছে, কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো। তো সে কলটা কীরকম না, ঘাড়ের সাথে একটা যন্ত্র বেঁধে সেই যন্ত্রের সামনে একটা খাবার ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলছেন, মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে, এমনি করে লোভের টানে খাবার পাড়ে চেয়ে, উৎসাহেতে হুঁশ রবে না, চলবো কেবল ধেয়ে। এই সাধারণ মানুষ, ওই সামনে খাবার ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই খাবারের নেশায় যদি কোনো দিন পাই, যেমন অভয়ার বাবা মা ভাবছেন, যদি কোনো দিন পাই এই আশায় কিন্তু ওই খুঁড়োর কলের মধ্যে কবেকার লেখা কবিতা, ত্রিকালদর্শী কবি এটা লিখে গেছেন। এই প্রতিশ্রুতির বন্যায় ভুলে থাকে মানুষ। আজকে আমি দেখেছি যে সাধারণ মানুষগুলো, যারা আমাদের নাগরিক, সাধারণ মানুষ, তারা যখন পার্টিটা করে, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ এসইউসিআই, যে পার্টিটাই করে, তরুণ ছেলেমেয়েগুলো তারা কিন্তু ওই পার্টিটাকে ভালোবেসে করে। কিন্তু ওপরের তলার নেতাদের ক্ষেত্রে কি দেখা যায়, এই ছিল রুমাল, হয়ে গেছে একটা বেড়াল। মানে এই ছিল তৃণমূল, হয়ে গেছে বিজেপি। চোখ মেলে তাকাতে তাকাতেই সেই ছোটো ক্যাডার দেখছি, আরে বাপ, একটু আগে শামসিল এই কথাগুলো তার রসিকতার ভেতরে বলেছে, বিজেপি হয়ে গেল তৃণমূল, সিপিএম হয়ে যাচ্ছে তৃণমূল। তার মানে এই পার্টিগুলোর ভেতরে আদর্শ বা মতাদর্শ কোনো কিছু আছে? নেই তো। অথচ সাধারণ মানুষগুলো একে অন্যের সাথে মারামারি করে, ঝামেলা করে, নিজেদের মধ্যে হাতাহাতি করে রক্তক্ষয়ী একটা সমস্যা ক্রিয়েট করে রেখেছে। এবং এইটাকেই আনন্দের সঙ্গে এইটাকেই চালিয়ে যাচ্ছে নেতা মন্ত্রীরা। একটাই লক্ষ্য, মানুষের উন্নয়ন তো নয়, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য। এই ব্যবস্থাটার একটা ব্যাপক পরিবর্তনের দরকার আছে। আজকে ডক্টর সরকার অনেক কিছু বলেছেন, আজকে ব্যাপক কিছু দরকার আছে, যেটা আমার মনে হয় যে, জানি না, একদিন যদি কোনো সকালে উঠে দেখতে পাই যে দেয়ালের গায়ে একে অন্যকে দোষারোপ করে শুধু ভোটের আগে নানা ধরনের ক্যাপশন লেখা রয়েছে, সেখানে হঠাৎ যদি কেউ লেখে যে এই যে একে অন্যকে দোষারোপ করা, আসলে এগুলোর মধ্যে দিয়ে মানুষের মুক্তি নেই, এগুলো সবটাই সাজানো। আসলে একটা অন্য রকম কোনো সমাজ ব্যবস্থা যদি আমরা ফিরে আনতে পারতাম, যদি দেখতে পেতাম, বেনামেও যদি এরকম একটা ক্যাপশন যদি দেখতে পেতাম। আমি একটা ছোট্ট কবিতা, আমি খুব কবিতা ভালোবাসি, কবিতা একটা বলবো, সেটা হচ্ছে গণতন্ত্র নামে কবিতাটা। পতাকা উঠছে মাথার ওপর, স্বাধীন আমার দেশ, গণতন্ত্রের বুলি আওড়ে এই তো চলছে বেশ। ভাত জোটেনি বলে ওই যে আওয়াজ তুলছে কারা, জোটেনি ভাত তাই বলে কি ধর্ম হবে হারা? পেট ভরে না ধর্ম দিয়ে এসব যারা বলে, গণতন্ত্রের ঠিকানা তাদের ওই গড়াদের তলে। পায়নি আলো ঘরের আধার, বস্তি আমার বাস, শোন হতভাগা ভোট আসছে আর তো একটা মাস। আমার বারবার বলি, কবি সুমনের সেই কথাটা বলবো যে, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে। ধন্যবাদ। ধন্যবাদ শান্তাদি। দেখুন, আমি সব থেকে দুর্ভাগ্যের কথাটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে
দেখুন, আমি সেই দিনও বলেছি যে অভয়ার মা বাবার সিদ্ধান্ত তারা আদৌ রাজনীতি করবেন কিনা, তারা যদি রাজনীতি করেন কোন রাজনৈতিক দলে যোগ দেবেন এ তাদের সিদ্ধান্ত। কিন্তু সব থেকে দুর্ভাগ্য কি জানেন, যে তারা মনে করেছেন, অন ক্যামেরা বলেছেন যে ক্ষমতায় গেলে তবে অভয়ার ওই বীভৎস মৃত্যুর বিচার পাওয়া যাবে। নয় তো নয়। আমি বলছি ভাবুন, যার ক্ষমতা নেই, যাকে কোনো রাজনৈতিক দল টিকিট দেবে না বা সামনে কোনো ভোট নেই, তার মানে তার সন্তান বিয়োগ হলেও সে ন্যায় বিচার পাবে না। এই অবিশ্বাস শব্দটা ব্যবহার করেছিলেন একেবারে শুরুতে দেবাশিসদা, আবার আমি ওই শব্দটায় ফিরতে চাচ্ছি। এই অবিশ্বাসটাই যে কোনো সমাজের পক্ষে, হ্যাঁ সেটা বঙ্গ সমাজ হলেও মারাত্মক। দেখুন, শান্তাদির অতি বড় শত্রুও স্বীকার করবে যে শান্তাদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার সময় তার সংক্ষিপ্ত কর্মজীবনে অন্তত শাসকের চাপের কাছে কোনোদিন নতি স্বীকার করেননি। কিন্তু বিস্ময়কর, আজকের দিনে দাঁড়িয়ে কি জানেন, এবারের ভোটে ভয় না ভক্তিতে আমি জানি না, নাগরিক সমাজের একটা বড় অংশ যেন খোলসের মধ্যে নিজেদের গুটিয়ে নিয়ে সম্পূর্ণ নীরব হয়ে গেছে। কোনো ঘটনার প্রতিবাদেই বঙ্গ সমাজের বিশিষ্টদের আর দেখা যায় না। আমি বলছি কোনো দলের পক্ষে বাদ দিন, কোনো ইস্যুর পক্ষেও তারা নাবেন না। আমি বলছি হয়তো সত্যজিৎ রায়ের ওই নায়ক ছবির অরিন্দম মুখার্জির মতো তারাও মনে করছেন যে এসব ব্যাপারে আমাদের আর জড়ালে চলে না, রিস্কি, অনেক গোলমেলে। আমি জানি না তারা কি ভাবছেন, জানি না তারা কেন এত সেফ খেলছেন। যাই হোক, আজকের ওপেন ফোরাম শুরু করবো আমি প্রশ্ন দিয়ে। সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় দুটো মুখ দেখতে পাচ্ছি, ঝিলাম গুপ্তা এবং শুভম চৌধুরী, বিশিষ্ট ডিজাইনার অভিষেক রায়, বিশিষ্ট সঙ্গীত পরিচালক স্যাভিকে দেখতে পাচ্ছি। আমি প্রথমে বং শটে শুভমকে দিয়ে শর্ট প্রশ্ন একটা, যে কোনো বক্তাকে যদি করো। নমস্কার শুভনদা, ধন্যবাদ এখানে ডাকার জন্য। খুব ভালো লাগছে এসে, বেশ মানে ক্লাসরুমে বসে আছি মনে হচ্ছে, এতক্ষণ ধরে বক্তৃতা শুনছি। তো একটু প্রশ্ন করতে পারি আমি? নিশ্চয়ই, তবে ক্লাসরুমটাই তোমার পক্ষে নিরাপদ। ও একটা ছোট্ট ভিডিও করেছে যে রাজনৈতিক দলগুলো কি দেখে প্রার্থী নির্বাচন করে। আমি বলছি এরপর ও যে সুস্থভাবে আজকে 7টায় আসতে পেরেছে এই ঢের। হ্যাঁ সত্যিই তাই। যাই হোক, তার মানে এখনো বেশ একটুখানি অনুকূল বাতাবরণ রয়েছে, বোঝাই যায়। অরূপদা, খুব ভালো লাগলো আজকের বক্তব্য শুনে, সকলের বক্তব্য যথেষ্টই গ্রহণযোগ্য বলে আমার মনে হয়েছে। তো একটা প্রশ্ন করতে পারি, যেহেতু আমি স্ট্যাটস বা ম্যাথসের স্টুডেন্ট, তো একটুখানি নম্বর নিয়ে দেখছিলাম। তো সাম্প্রতিক 2021-এর নির্বাচন, 2024-এর নির্বাচনে যেটা আমরা দেখেছি যে বিজেপির যে ভোটটা সেটা কিন্তু শহরাঞ্চলে একটু বেড়েছে, এবং তৃণমূলের ভোট, যদিও তৃণমূল সামগ্রিকভাবে অবশ্যই সিট বেশি পেয়েছে এবং শতকরা ভাগটা অনেকটাই বেশি, সেই জন্য তারা ক্ষমতাতেও আছে, কিন্তু তাদের ভোটটা মূলত গ্রামাঞ্চলে অনেক বেশি। এবং যদি নাম্বার নিয়ে ভাবি তাহলে হয়তো গ্রামাঞ্চলে এই ফারাকটা তৃণমূলের পক্ষে প্রায় 12 থেকে 15%, এবং শহরাঞ্চলে সেটা কিন্তু অনেক কম, প্রায় 5%-এর মতো। তো এইবারে যে নির্বাচনটি আসতে চলেছে আর 1 মাস পরে, সেখানে কি মনে হয় আপনার, যে তৃণমূল কি শহরের ভোটটা একটুখানি বেশি পাবে? এই ছবিটা কি একটু বদলাবে? না, আপনার যে তথ্যটা সেটা একেবারেই সঠিক তথ্য, এবং এটা ঘটনা শহরের থেকে গত লোকসভা বা বিধানসভায় আমাদের ভোটের প্যাটার্নটা বা পার্সেন্টেজটা সত্যি সত্যিই বেশি। তার একটা মূলত কারণ কিন্তু আর্থসামাজিক। কারণ গ্রামের মানুষ, শহরের মানুষ নিশ্চয়ই মমতা ব্যানার্জির প্রকল্পে বেনিফিটেড, কিন্তু তার সাথে সাথে গ্রামের মানুষ তারা অনেক বেশি মাত্রায় বেনিফিটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলোর মাধ্যমে। আর একটা সরকার যদি 15 বছর ক্ষমতায় থাকে, খুব স্বাভাবিকভাবেই সরকারের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে শহুরে মধ্যবিত্তর কাছে সেই অ্যান্টি ইনকামবেন্সির রেসটা অনেক বেশি সুদূর প্রসারী হওয়ার কথা ছিল। কিন্তু আজকে এই এসআইআর এক্সারসাইজের ফলে, আমি এখানেই রয়েছেন, আমি আসার আগে, ঢোকার আগে কথা হচ্ছিল, সম্ভবত না, ভদ্রলোক হুগলির বাসিন্দা, আমি নাম করে বলছি না, ভদ্রলোক, তার মেয়ে, তার স্ত্রী, তার পরিবারের 3 জন আজকে লিস্ট বেরিয়েছে, আজও আন্ডার অ্যাডজুডিকেশন, এবং তাদের কোনো সুরাহা হয়নি। তাদের পাসপোর্ট আছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন। তাহলে যেই মানুষ, যাদেরকে তারা কি রোহিঙ্গা, প্রশ্নটা তারা করছেন। আজকে সেই সেকশন অফ মানুষ যারা হয়তো একটা দিন অ্যান্টি ইনকামবেন্সির জন্য বা বিজেপির প্রচারের জন্য দীর্ঘ সময় শহরের বুকে বিজেপিকে ভোট দিয়েছেন, বা আরও একটু এক্সারসাইজটা যদি আমি এনহ্যান্স করি, তাহলে দেখবে যে যেই জায়গাগুলোতে বিজেপি জিতেছে তার একটা বড় অংশ হচ্ছে বর্ডার লাগোয়া বেল্ট, মানে বাংলাদেশ বর্ডার লাগোয়া লোকসভাগুলো যদি 2019 দেখো,
প্রায় সবকটা লোকসভা বিজেপি জিতেছে। কুচবিহার জিতেছিল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং প্লেন্স, এইদিকে রায়গঞ্জ, বালুরঘাট থেকে রানাঘাট, বনগাঁ, সবকটা একচেটিয়া বিজেপির জিতে, এবার শুধু কুচবিহারটা হেরেছে। এই জায়গায় বিশেষত মতুয়া অধ্যুষিত অঞ্চলের মানুষের একটা কিন্তু বড় প্রভাব রয়েছে, এবং এখানে যাদের নাম বাদ গেছে তারা কিন্তু মূলত হিন্দু শরণার্থী। অর্থাৎ যেই মানুষের ভোট ব্যাংকে বিজেপি স্ফীত হয়েছে, আজকে এখানে বিজেপি সাংসদ জগন্নাথবাবু বসে রয়েছেন, উনি নিজেও ওই অঞ্চল বেল্ট থেকে সাংসদ হয়েছেন। সেই অঞ্চলে যখন নরেন্দ্র মোদী সভা করতে আসছেন, এই প্রথম দেশের বুকে মানুষ দেখছে গো ব্যাক মোদি স্লোগান দিয়েছেন মতুয়ারা। তাই স্বাভাবিকভাবেই এই এসআইআর এক্সারসাইজের ফলে যেটা হয়েছে, বাঙালি এখন অন্য কিছু ভাববার আগেও তাকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। সে তো আগে মানুষ হিসেবে প্রমাণিত হবে, তারপরে তো তার অন্য অধিকার থাকবে। এই জায়গায় খাদের কিনারায় ঠেলে দিয়েছেন জগন্নাথ বাবুরা, এবং আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকার, দেখো একটা সরকার চললে 100টা কাজ করলে 95টা কাজ ভালো হলে 5টা কাজ ভুল হতেই পারে, এবং সেটা সমালোচনা উচিত, গণতন্ত্রে সেটাই কাম্য। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সরকার কাজ করেছে, দু একটা ভুল ত্রুটি নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু তার সাথে সাথে বিজেপি যে এক্সারসাইজটা করলো বাঙালিকে এই যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার, এর ফলে কিন্তু আবারও পশ্চিমবঙ্গ অন্তত চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন না হওয়া শুধু তাই নয়, এবার যে ম্যাজিক ম্যান্ডেট নিয়ে আসবে সেটা কার্যত নিশ্চিত করে দিয়েছে এই এসআইআর প্রসেস। বেশ, আমি পরের প্রশ্নে যাব। ডিজাইনার অভিষেক রায়। আমার সরাসরি প্রশ্ন জগন্নাথ বাবুর কাছে। একজন বাঙালি ফ্যাশন ডিজাইনার হিসাবে, ফ্যাশন ডিজাইনিংয়ের ভাষায় বলি, আমরা যখন র্যাম্প শো করি, আমরা লাস্টে একটা গিমিকের জন্য শো স্টপার জানি, যে একটা গিমিক হবে, শো স্টপার আসবে, মানুষ উত্তেজিত হবে। আমি দেখেছি আপনারাও ইলেকশনের আগে বিভিন্ন রকম বাইরের থেকে পরিযায়ী শো স্টপার নিয়ে আসেন, কিন্তু আপনাদের কি মনে হয় তারা যে এসে হিন্দিতে ভাষণ দিয়ে যান, বক্তৃতা পর বক্তৃতা, সেগুলো এক প্রান্তিক খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছায়? আমার খুব ডিরেক্ট প্রশ্ন, আপনারা কি আদৌ কোনোদিনও বাঙালির দল হতে পারবেন, যেখানে আমরা দেখব আপনাদের প্রধান মুখ কোনো এক বাঙালি নেতা হবে, যে প্রথম থেকে আপনাদের সৈনিক, সে কোনো ভাড়া করা সৈনিক নয়? আর একটা অবাক জিনিস আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম, রাস্তায় প্রচুর আপনাদের প্রচার বেরিয়েছে, বড় বড় হোর্ডিং, সেখানে কিছু কিছু হোর্ডিং দেখেই মনে হচ্ছে বাংলা শব্দ চয়নে কোনো এক হিন্দি স্লোগানকে ডিরেক্ট বাংলায় ট্রান্সলেট করে লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা আমার কাছে একজন বাঙালি ফ্যাশন ডিজাইনার হিসাবে, যেখানে আমি ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে নিজের রাজ্যকে রিপ্রেজেন্ট করতে যাই, সেটা আমার কাছে ভীষণ লজ্জার লেগেছে। আশা করব আপনারা এটার উপর নজর দেবেন, কেন আমি জানি আপনাদের দলেও নিশ্চয়ই প্রচুর এরকম বাংলা তত্ত্ব মানুষ আছেন যারা বাংলাটা বোঝেন, বাঙালিকে বোঝেন, এবং এরকম কোনো এক প্রধান মুখের আশা রাখবো যেখানে যে আপনাদের পার্টিকে রিপ্রেজেন্ট করবে, যে আপনাদের দলের কর্মী, কোনো ভাড়া করা কর্মী নয়। নমস্কার। ওনার কথার পরিপ্রেক্ষিতে বলি, প্রথমে পরিযায়ী শব্দটা নিয়েই আপত্তি। বাঙালি পরিযায়ী হতে পারে, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, তাই ভারতবর্ষ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানুষ যখন বরিষ্ঠ কার্যকর্তা, তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সংগঠনকে মজবুত করার জন্য যেমন আসবে, তার ভোট প্রচারে বাংলাতেও আসবে, বিহারেও যাবে, এটাই স্বাভাবিক। তারা কখনই পরিযায়ী নয়। এই শব্দটাই একটা পক্ষপাত দুষ্ট বলেই আমার মনে হয়েছে। যাই হোক, শুধু হিন্দিভাষী আসে এমন নয়, বিপ্লব দেবও আছেন, তিনি বাঙালি, এবং বিভিন্ন রাজ্যের বাঙালিরা বাংলায় ভোট প্রচারে আসবে, কারণ এটা ভারতবর্ষের অঙ্গ। পশ্চিমবঙ্গ কোনো আলাদা রাষ্ট্র ব্যবস্থা নয়, আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে একটি রাজ্য, তাই সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, সেই কর্মীরা এখানে আসবে ভোট প্রচারে, এটাই স্বাভাবিক। আর আমরা এখন যে বাঙালিয়ানা বলে একটা স্লোগান যদি সর্বভারতীয় থেকে কিছু চেঞ্জ হয়ে আসে, তার গ্রহণযোগ্যতাও আমাদের মানসিকতার মধ্যে রাখার প্রয়োজন রয়েছে। বাঙালি এখন ইডলি ধোসা খাচ্ছে, তাই খাবার ক্ষেত্রেও আমরা যেমন একতার দিকে যাচ্ছি, ভাষার ক্ষেত্রেও অনেক আমরা হিন্দি ভাষাও জুড়ে দিচ্ছি, এবং কথায় কথায় বাংলার মধ্যে ইংরাজি সমৃদ্ধ হচ্ছে। কিন্তু ও সম্ভবত বলতে চাইছে যে যে শব্দের বাংলা পরিভাষা আছে, সেই পরিভাষাটা ব্যবহার না করে কেন হিন্দি শব্দ ব্যবহার করা হবে, বা ও যেখানে যে বিশুদ্ধ বাঙালি কথা বলতে গেলে এটা হতে পারে। তবে আমাদের অজান্তেই আমাদের যেন একটা রাষ্ট্রীয় ঐক্য গড়ে উঠছে, ইংরাজিও বলে ফেলছি, হিন্দিও বলে ফেলছি, আর সেটা যদি দুঃখ পাওয়ার থাকে কিছু নয়। বাংলা বিশুদ্ধ সংস্কৃতি চর্চার পক্ষে অবশ্যই হওয়া উচিত, থাকা উচিত, এই কালচার আমিও সমর্থন করি। বেশ, ঝিলাম গুপ্ত।
মহাযুদ্ধের আজকের এপিসোডে উপস্থিত সমস্ত প্যানেলিস্ট এবং দর্শক শ্রোতাকে আমার নমস্কার। আমার প্রশ্ন থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপদার কাছে। অরূপদা, আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীরা আপনাদের দলের যখন ভোটের প্রচার করতে যাচ্ছেন তখন মানুষের বাড়িতে গিয়ে রান্নাবান্না শুরু করে দিচ্ছেন, কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে যে যখন এই প্রার্থীরা হারবেন বা জিতবেন ভোটের পর, তারপরে তো আর এদের বাড়িতে গিয়ে রান্নায় সাহায্য করবেন না। তাহলে এই গিমিকি ব্যাপারটা কতটা কাজে লাগাবেন আপনারা? না, এটা আসলে দলের উপর নির্ভর করে না, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। এটা ঠিক দু একটা জায়গায় এই উদাহরণ দেখা গেছে, কিন্তু আবার উল্টো দিকের উদাহরণটা রয়েছে। বিজেপির এক প্রার্থী, তিনি ভোটের প্রচারে গিয়ে একজনের দাড়ি কামিয়ে দিচ্ছেন, এই ঘটনাও সামনে এসেছে। তাই এটা যদি সংক্রামক রোগ হয় তাহলে এই সংক্রমণটা সর্বক্ষেত্রেই ছোঁয়াছে। কিন্তু ঠিক এটা ভোটের কিংবা বছরের 365 দিনই তার সেই হ্যাঁ, কাজটা তাহলে সেই কাজটা করা উচিত। আমার মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের তার পলিটিক্যাল এজেন্ডা, তার পার্টির ন্যারেটিভস, সে মানুষের জন্য 5 বছর কি কাজ করবে সেই দিকেই ফোকাস থাকা উচিত। এবং দুই একটা অ্যাভারেশন ছাড়া বাকি সব ক্ষেত্রেই কিন্তু প্রার্থীরা, দেখুন, একটা সমাজের মধ্যে থেকে আসা মানুষরাই তো প্রার্থী হন। সেই সমাজ যেরকম, সেই দলের রিপ্রেজেন্টেশনও সেরকম হয়, প্রার্থীরাও সেরকম হয়। তাই দুই একটা ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া বাকি সব জায়গায় তৃণমূলের যে প্রার্থী তালিকা এবার রয়েছে তারা একেবারে পরিণত রাজনীতির কথা বলছেন, বিশেষ করে এই এসআইআর আবহে। দেখুন, এই সময় দাঁড়িয়ে না বাঙালির কাছে সবার আগে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমি নাগরিক তো। এই প্রশ্নটা আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন আমি নিশ্চিত তাদের পরিবার পরিজন বা কোনো আত্মীয় স্বজন বা চেনাশোনা কোনো না কোনো মানুষ এখনো আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে রাষ্ট্রীয় অসভ্যতাম, এইটার মধ্যে সবার আগে বাস্তব সুবিধা হয়ে গেল, কিন্তু যে আমার 5 বছর বা 15 বছরের রিপোর্ট কার্ড দিতে হবে না, এত বড় একটা এসআইআর ইস্যু হয়ে গেল। এইটাকে তুমি যদি ওই এক সময় সিপিএম আমাদের বলতো দিদি ভাই মোদি ভাই সেটিং বলে, তারপর বলেছে বিজেমূল কয়েনেজটা ভুল হয়েছে। আমি জানি না এরপরে সুমন দে পরের মহাযুদ্ধে বলবে কিনা যে এটা করে কোনো সেটিংটা বলা ভুল হয়েছে কিনা, সেটা আমার জানা নেই। কিন্তু এটা ঘটনা যে প্রশ্নটা ছিলাম করলেন, এটা ঠিক, এটা রাজনৈতিক প্রচার হিসেবে নয়, এটা ব্যক্তিগতভাবে কেউ কেউ করে থাকতে পারেন, সেটা একেবারে এই ব্যক্তির বিষয়, সেটার সঙ্গে সামগ্রিক দলের কোনো সম্পর্ক থাকে। একদম স্যাভি মিউজিক ডিরেক্টর সৌভিক গুপ্ত। শুভ সন্ধ্যা সবাইকে। আমার প্রশ্ন ঈশা খান চৌধুরী স্যারের জন্যে। আপনারা কিংবা সিপিএম প্রায়শই বলে থাকেন যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির সেটিং রয়েছে, তো আসন্ন বিধানসভা ভোটে কি আপনারা সেই সেম কথাটাই বলবেন? দেখুন, আমি শুধু আপনার সামনে ফ্যাক্ট প্রেজেন্ট করছি যে 2021 সালে যেভাবে ভোট পোলারাইজেশন হয়েছে, এটা দুই রুলিং পার্টিসকে বেনিফিট হয়েছে, কিন্তু আমি সেটিংয়ের কথা যাচ্ছি না। আর কেন পাবলিক এত ভয় নিয়ে ভোট করেছে আর এত পোলারাইজ হয়ে গেছে ধর্মর উপরে, তো ওই পোলারাইজেশন একটা খানিকটা বড় রিলিজিয়াস পোলারাইজেশন হয়েছে হিন্দু মুসলিম কমিউনিটিদের। এই এসআইআর যে হচ্ছে এবার, আমরা চাই না যে আবার এরকম হয়ে যায়। আমরা চাই কি মানুষরা ফ্রি মাইন্ডে ভোট করুক অন দ্য বেসিস অফ ইস্যুস। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত বড় সমস্যাগুলো আছে, আনএমপ্লয়মেন্ট। আমাদের রাজ্য থেকে, আমাদের মালদা মুর্শিদাবাদ স্পেশালি থেকে লক্ষ লক্ষ মানুষ যায়, যেহেতু বাংলার এখানে চাকরি নেই, শিল্প নেই, কিছু নেই। বাইরে যে এবার আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন রাজ্যতে মার খাচ্ছে, কারণ অন্য অন্য রাজ্যতে ওদেরকে বাংলাদেশি বলা হয়েছে। তো দেখুন, বিষয় হচ্ছে যে আমরা একটা ফ্রেশ থিঙ্কিং চাই। একটা এই দুই দল যারা সলিউশন, যারা আপনারা অনেক দিন থেকে সলিউশন শুনছেন, আমরা কংগ্রেস পার্টি একটা নতুন সলিউশন, নতুন পয়েন্ট অফ ভিউ আমরা পাবলিককে দিতে চাই। দুর্নীতি ছাড়া ধর্মনিরপেক্ষ রাজনীতি, উন্নয়নের একটা ফোকাস রাজনীতি, এমপ্লয়মেন্ট, যেখানে এগুলো বিষয়ে মানুষরা ফ্রিলি করতে পারে। কিন্তু যেভাবে ভয় মানুষের হচ্ছে এসআর দিয়ে, এনআরসি দিয়ে, মানুষরা আমার মনে হয় না ফ্রিলি ভোট দিতে পারে। তাদের মাইন্ড বারবার ডাইভার্ট হচ্ছে এগুলো বিষয়গুলো। বেশ, আফরিন কিছু যোগ করতে চাইবে? এখনো কি তোমরা সেটিং বলবে? প্রশ্নটা ছিল এই যুযুধান আবহে এখনো কি সেটিং বলা যায়? দেখুন, আপনি যেটা বলেছেন সেটা আমি বুঝতে পারছি। উনি যেটা বললেন যে আমাদের, এর আগে আমি আমার বক্তব্যের সময় এই একই কথা বলেছি,
যে সেটিং বলতে চান কি বলতে চান না সেটা তো বাংলার মানুষ বুঝবে। আসলে লক্ষ্যটা কি সেটা মানুষের হয়ে কাজগুলো করা হচ্ছে নাকি মানুষের বিরুদ্ধে সেই নীতিগুলো চলে যাচ্ছে সেইটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আমি যেমন কথা বলার সময় বলেছিলাম যে এই এসআইআর আবহে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো তো আমরা জানি, প্রথম দিন থেকে জানি যে কেন্দ্রের যে সরকার চলছে বিজেপি সরকার, তারা পশ্চিমবঙ্গে যে নীতিগুলো নিয়ে আসছে এসআইআর করছে। এসআইআর শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনে সীমিত থাকবে না, সেটাকে নাগরিকত্বের সাথে যোগ করা হবে, পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা হবে, সেটা আমরা জানতাম। কিন্তু এই পশ্চিমবঙ্গের যে সরকার চালাচ্ছে তাদেরও তো দায়িত্ব ছিল এই পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করার। এর আগে সুমনদা বলার সময় বলেছিলেন যে আসলে যার কাছে কোনোই কাগজ নেই তাকেও কি মানে এই সভ্য সমাজে নাগরিক হিসেবে আমাদেরকে জোর করে মেনে নিতে হবে? আমার কাছে প্রশ্ন হলো যে সেই মানুষটি যে এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছে, তার কাছে কাগজ না থাকলে ঠিকই কোনো সভ্য সমাজ তাকে মেনে নেবে না। কিন্তু আমার ক্লাস 12-এ পড়া মহাশ্বেতা দেবীর ভাত গল্পের কথা মনে পড়ে যায়, যেখানে উৎসব নাইয়ার যে কাগজ, জমির কাগজ ছিল, সেটা বোতলবন্দি বন্যায় ভেসে গিয়েছিল। সেই মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব কি এই পশ্চিমবঙ্গের সরকারের নয়? তাহলে একসাথে যদি তারা এইভাবে মানুষের বিরুদ্ধে রাজনীতি কোনোভাবে পরিচালনা করে, যদি মানুষের স্বার্থের পক্ষে না হয়, মানুষের হকের পক্ষে না হয়, রুটি রুজির পক্ষে না হয়, মানুষের বিরুদ্ধে চালনা হলে এই মুদ্রার এপিট ওপিট বলা চলে। কারণ তাদের আসল নীতিগুলো, তাদের উদ্দেশ্যগুলো মানুষের বিপক্ষেই পরিচালিত হচ্ছে। শিক্ষার কথা হোক, কাজের কথা হোক, মূল ইস্যুতে ফিরে আসা হোক, চাকরি নেই, কাজ নেই। বাংলা জগন্নাথবাবু বলার সময় বললেন যে শুদ্ধ বাংলার আলোচনা হোক, এই কথাটা উনি বললেন, কিন্তু আমরা যেভাবে এই পশ্চিমবঙ্গে সকলকে আপন করে নিই, হিন্দি ভাষায় কেউ কথা বললে আমরাও তার সাথে হিন্দিতে কথা বলি। আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গায় গিয়ে প্রান্তিক মানুষরা বাংলাতে কথা বলছেন, তাদেরকে নিজের দেশে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে মানুষের বিরুদ্ধে যারা রাজনীতি করে তাদেরকে মানুষ বুঝে নিচ্ছে। আমি আফরিনের সব কথার সাথে সহমত। আমি শুধু একটা জায়গায় রিজয়েন্ডার দিচ্ছি যে ও আফরিন বললেন যে পশ্চিমবঙ্গ সরকারের কি দায়িত্ব ছিল না এসআইআর এর এই অসভ্য। তো দিদি, আপনারা তো কেরালায় ক্ষমতায় আছেন, তো কেরালে এসআইআরটার ক্ষেত্রে আপনার স্ট্যান্ডটা কি রয়েছে? কেরালে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা রাজ্য সরকার এককভাবে কি কোনো সিদ্ধান্ত নিতে পারে? কেরালে আপনার সরকার মুখে বলছে যে এসআইআর ইজ এ ভেইল্ড অ্যাটেম্প্ট টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু ব্যাকডোর, কিন্তু আপনার সরকারকে তো সেখানে ফেস করতে হয়েছে। আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আপনি নিজের যে রাজ্যে সরকারে রয়েছেন সেখানে এসআইআর হচ্ছে, আর পশ্চিমবঙ্গের বেলায় নিজের বেলা আতিশুটি, পরের বেলা দাঁত কপাটি, এটা বোধহয় সমীচীন হচ্ছে না। আচ্ছা, আমি শুধু যোগ করি যে দেখুন, এখানে আবেগ এবং মস্তিষ্ক, যুক্তি এবং আইন তো আলাদা কথা বলছে। তার কারণ আমি আফরিনের সঙ্গে একটা জায়গায় একমত যে একজন মানুষ আমরা ধরে নিচ্ছি যে তার কোনো কাগজপত্র নেই, আমি বলছি তাকে রক্ষা করা, এমনকি তার পুনর্বাসন অবধি হচ্ছে মানবিক কর্তব্য যে কোনো সরকার করবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যখন সিরিয়ার মানুষদের গোটা ইউরোপ নিয়েছে, অবশ্যই তার পুনর্বাসন এবং তার ভরণ পোষণ, খাওয়া পড়া রাষ্ট্র দায়িত্ব নিয়েছে। কিন্তু যে অধিকারটা তাকে দেয়নি সেটা হচ্ছে ভোটাধিকার। ভোটার হিসেবে একজন মানুষকে আমি রাস্তায় পেলাম, যার যে কোথা থেকে এসছে তার কোনো কাগজপত্র নেই, তাকে আমি ভোটার করে আমাদের দেশে জনপ্রতিনিধি বাঁচতে দিতে পারি না। এ পৃথিবীর কোথাও হয়নি। যাই হোক, জগন্নাথ বাবু কিছু যোগ করতে চাইবেন? প্রথম ব্যাপারটাই আমি মাননীয়া আরফিন বেগমকে বলবো, উনি কেন নিজেকে রোহিঙ্গা ভাবছেন? বিজেপি কেন ওনাকে রোহিঙ্গা ভাববে? বিজেপির সঙ্গে কি মুসলিম সম্প্রদায়ের বিজেপি 1 কোটি রোহিঙ্গার কথা বলেছেন, আর নির্বাচন কমিশন এমনকি কেন্দ্রীয় গৃহমন্ত্রক বিহার এবং বাংলায় কত রোহিঙ্গা আছে সেই ফিগার দেয়নি। বিজেপি কখনই বলেনি 1 কোটি রোহিঙ্গা আছে, অবৈধ ভোটার আছে। অবৈধ ভোটার আর রোহিঙ্গা ব্যাপারটা আর এটা না। আর বারে বারে একটা কোশ্চেন এসছে যে রোহিঙ্গা কত, একজনও তো ধরা পড়েনি। ইলেকশন কমিশনের কাজ, যিনি ভোটার নন, ভারতীয় নন, তার প্রমাণ নেই, লিঙ্ক আপ নেই 2002-এর থেকে, তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিভোটার করা হয়েছে, ভোটার থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তার কাজ ওই রোহিঙ্গা ধরা নয়। ঠিক, তাদের মধ্যে রোহিঙ্গা আছে কি নাই সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হলেও রাজ্য সরকারের কাছে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। এখানে বৈধ একটা সরকার রয়েছে, যতক্ষণ থাকবে সেখানে এসে রোহিঙ্গা ধরতে তিনি পারেন না। পরিবর্তন হলে তখন যদি মনে করে রাজ্য সরকার যদি অনুমতি দেয়, তার মানে আপনারা একটা বায়বীয় জায়গা থেকে 1 কোটি রোহিঙ্গা বলেছেন, যে 1 কোটিটা গোটা ভারতবর্ষের রোহিঙ্গার যখন আমরা দেখি ওনার প্রতি যে জনসাধারণের সন্দেহ এরকম আসবে না কেন, যখন তার দল
ওই পাকিস্তানে যখন জঙ্গি ঘাঁটি ভাঙে, কেন জঙ্গি ঘাঁটি ভাঙা হলো, পাকিস্তানকে অ্যাটাক করা হলো, তার দল মিছিলে যায়, তখন তো সন্দেহ হয় জঙ্গি যোগ আছে কিনা, পাকিস্তানের এরা এজেন্ট কিনা, এই মানসিকতা তো আসে। অপরপক্ষে পৃথিবীর যে কোনো জায়গায় হিন্দু যখন নির্যাতিত হয়, বাংলাদেশে খুন হচ্ছে, ওনার দল কখনো শোক জ্ঞাপন করে না, দুঃখ প্রকাশ করে না। এটা তো আমরা দুঃখিত। তাই সেই দলের প্রতিনিধি হয়ে এই ধরনের কথাবার্তা বলবেন, এটা স্বাভাবিক। বেশি আর এর জবাবের কাকে কিছু বললেন, নেই। আফরিনকে না অরূপকে? আফরিন। আফরিনকে, আচ্ছা আচ্ছা, তাহলে এবং অরূপবাবু বলেছেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কোথায়, জগন্নাথবাবু। তার মধ্যেও পাওয়া গেছে। এবং উনি আমাকে বলছেন দোদণ্ড প্রতাপ। আমি কি মস্তান নিয়ে চলি, ক্রিমিনাল নিয়ে চলি? মোটেই না। আমি লক্ষণ শেঠের মতো চলি না, তৃণমূলের মতো পুলিশ নিয়েও চলি না, আমি মানুষ নিয়ে চলি। তাই 19-এও আমি যে এলাকায় সভাপতি ছিলাম, তৃণমূল শূন্য করেছি। পঞ্চায়েতে করা যায় না, পুলিশ দিয়ে মস্তান দিয়ে আপনারা দখল করেন। এবারও করব, বিধানসভায় তো আবার শূন্য করব, আমার এলাকায় দায়িত্ব নিয়ে। তবে আমি বলে রাখি, এবং তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত প্রতাপ তার আপনি সঙ্গে সঙ্গে পজিটিভ অর্থেও নিতে পারেন, আমাদের মানে প্রার্থীর দাপুটে। লোক বেশি হয়ে গেছে বলে বাছাই করতে দেরি হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ভাবছেন কেন? এবার আমরা জিতবো, তাই ক্যান্ডিডেট বেশি আছে, ঠিক। তাই খুঁজতে দেরি হচ্ছে, আমার বাঁচতে শুধু- দেরি হচ্ছে। আমার শুধু একটা প্রশ্ন একটা প্রশ্ন না করে পাচ্ছি না, যে তাহলে তো কংগ্রেসের কম্পিটিশন সব থেকে বেশি, কেননা ঈশা খান চৌধুরীর দল এখনো পর্যন্ত প্রথম কেন দ্বিতীয় কেন কোনো তালিকায় বের করেনি, তো ওখানেই প্রতিযোগিতা সব থেকে বেশি মনে হচ্ছে। না, সেটা না, আমাদের তালিকা বের করা হয়েছে, যেগুলো নিয়ে বেশি তৃতীয়টা। আচ্ছা, competition এবার চেয়েছে। একটু এইদিকে আমি যাবো, আফরিন কিছু আচ্ছা, বলবেন? উনি আমার নাম নিয়ে কথা বলার পর বিভিন্ন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙার সময় কি হয়েছিল সেটার কথা বললেন। আমার নাম শুনে কি কোনোভাবে জঙ্গি যোগ আছে বলে ওনার মনে হলো? এই প্রশ্নটা আমার যেমন থাকবে, রইলো। কারণ দেশের প্রধানমন্ত্রী তো পোশাক দেখে জঙ্গি আইডেন্টিফাই করে, বলে কে লুঙ্গি পরে রয়েছে তার মানে সন্ত্রাসবাদী, তো স্বাভাবিকভাবেই তার দলের প্রতিনিধি সেটাই ভাববে। এটা আশ্চর্য হচ্ছি না। আমি শুধু একটা জিনিস, আফরিন তোমাকে বিরক্ত করছি, ইন্টারাপ্ট করছি মাঝখানে। আমার না সুমনদের চ্যানেলেই মাঝে মাঝে একটা বিজ্ঞাপন দেখাতো, একটা তাল মিস্ত্রির, আমি ব্র্যান্ডের নাম বলছি না, ওই তাল মিস্ত্রিটা চেনা যেত খাঁটি কি না, না আমার ছবি আর সই দেখে। তো আমি বুঝতে পারছি না খাঁটি বিজেপিটাকে জগন্নাথ সরকার না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অন ক্যামেরা অন্তত 300 বার বলেছে 1,20,00,000 রোহিঙ্গা অন ক্যামেরা। আপনারা শুনেছেন কি শোনেননি? শুভেন্দু অধিকারী বলেছে কি বলেনি? আর উনি বলছেন এই কথা কখনো বলেনি। আমার মনে হয় জগন্নাথ সরকার এখনো খাঁটি বিজেপি হয়ে উঠতে পারেননি। এবং আমি সেইখানেই আমার প্রশ্নটা ছিল যে শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা যখন এই ধরনের মন্তব্য করেছেন, তারপরে যখন দেখা গেল একটাও রোহিঙ্গার কোনো তথ্য দেওয়া গেল না, পরিসংখ্যান দেওয়া গেল না, তিনি কেন ক্ষমা চাইবেন না? আমার প্রশ্নটা এখানেই। একই কথা, ইলেকশন কমিশনের কাজ রোহিঙ্গা বাছাই নয়, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। তাহলে বলেছিলেন কেন? আর একটা তাহলে ব্যাপার কোনো তথ্য ছাড়া দেখুন, বলেছিলেন আরো কেন? একটা কথা, শুভেন্দু অধিকারী মানে বিজেপি নয়, তার ব্যক্তিগত মতবাদ, তিনি বিজেপির সদস্য। এখন আপনাদের ভারতীয় জনতা spokesperson পার্টি ব্যক্তিগত কখনোই মতবাদে তার চলছে। ভাষায় কথা বলে না, তাকে আজকে সংশোধিত সত্যজিৎ হতে রায় হবে। বেঁচে থাকলে এটা নতুন একটা কথা। উপন্যাস আসতো গোয়াল ঘরে গুতগুতি। এটা একটা গোয়াল কথা। ঘরে গুতগুতি। তার ব্যক্তিগত লালমোহন বাবুর মতামত নতুন উপন্যাস তিনি নামতো। দিয়েছিলেন। ভারত আমাদের শ্রমিক বাবু তার একদম ক্যালিফাই করে দিয়েছেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি মুসলিম বিদ্বেষী নয়, এবং গুজরাটে মুসলিমরা ভালো আছে সেটা সাচার কমিটি বলে দিয়েছে, সেখানে চাকরির ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে সর্বত্র। তাই সেটা প্রশংসা করুন। মোদিজি বিদেশ থেকে যখন যুদ্ধের সময় মুসলিমদের বাদ দিয়ে আনে না, ফিরহাদ হাকিমের মেয়েকেও সঙ্গে নিয়ে এসছে, আপনি তার যেভাবে জন্য গুজরাট- জঙ্গি আপনি ভাবার যেভাবে কি আছে? গুজরাটের আপনি কি প্রসঙ্গ আপনাকে তুললেন, সেখান থেকেই জঙ্গি বোঝা ভাবছেন যাচ্ছে। কেন? না জগন্নাথবাবু একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, এই যে মাঝে মধ্যে কথাটা হচ্ছে না, এটা আপনাদের এই যে ওরা আমরা আঁকছি, আমরা কখনোই সাধারণ মানুষ সেটাকে ইন্টারাপ্ট করতে চাই না, কারণ আমাদের যতটা এন্টারটেনমেন্ট আমরা শমশিলের থেকে পাই, ততটা আমরা এই এই খামচাখামচির থেকে আমরা ততটাই আমরা এন্টারটেইনড হই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে যত ভোট এগিয়ে আসছে পরিসংখ্যান একটু ঠিক রাখতে হবে। কোনো একটা বছরে, গত 7-8 বছর ধরে বিএসএফ কোনো একটা বছরে 5,000-এর বেশি অ্যানুয়াল বর্ডার ইনকারশন দেখাতে পারেনি। তাহলে সেই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসেবে কথা হলো যে আপনি যে কথাটা বললেন না, যে বর্ডার সংলগ্ন এরিয়াতে বিজেপি জিতেছে, বাংলাদেশের ইলেকশনেও দেখবেন যে বর্ডার সংলগ্ন এলাকায় জামাত জিতেছে। সুতরাং পোলারাইজড বিহেভিয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইউনিফর্ম। আমি কথাটা শেষ করি, কারণ আমরা ঝগড়া করতে পারি না, একটু চোখ কান খোলা রাখি আর কি।
দ্বিতীয় কথাটা হলো, এই যে কথাটা আমরা বারবার বলছি না, যে লোকে ঢুকে পড়ছে, যে আমরা মুসলিম নাম হলেই বাঙালি হচ্ছে, বাংলাদেশ থেকে এসছে, এবং এই ভুল ধারণাটা আজকে বিশেষ করে বাংলাদেশের বাইরে সেন্ট্রাল ইন্ডিয়া এবং নর্দার্ন ইন্ডিয়াতে এটা কিন্তু মানুষের অনেক ক্ষতি করছে, এবং বিশেষ করে মুসলিম বেঙ্গলি এথনিক আইডেন্টিটিকে সেটা কম্প্রোমাইজ করছে। আপনারা একটু এই ব্যাপারটাকে একটু পরিণত, একটু ম্যাচিউরিটি নিয়ে ডিল করুন, কারণ এই জিনিসটা হলে পরে আজকে যে ক্ষতিটা আজকে বাঙালির সাংস্কৃতিক আইডেন্টিটিতে হচ্ছে, এই ক্ষতিটা ভরাট করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। না, ডক্টর সরকার একদম সঠিক আইডেন্টিফাই করেছেন, এবং আমি আপনাকে মানে অ্যাডিশন করে বলতে চাই যে একটা মৌলবাদের বারবারন্ত আরেকটা মৌলবাদকে আরো বেশি করে প্রশ্রয় দেয়। একদম ঠিক বলেছেন। বাংলাদেশ লাগোয়া বর্ডারে সেখানে জামাতের শক্তি বৃদ্ধি আর এপারে বিজেপির শক্তি বৃদ্ধি, ওই দুটো মৌলবাদ একে অপরের পিঠ চুলবে। একদম ঠিক বলেছেন। ওই কারণেই ঠিকই বলছে, সাম্প্রদায়িক মেরুকরণটাই তাই, একদম। আমি বলছি যে একটা মৌলবাদ আরেকটা মৌলবাদকে পুষ্ট করে, এর গোটা পৃথিবী জুড়ে একই থিওরি। হ্যাঁ, না, আপনাকে সাধারণ ঠিক যে কারণে ঈশা খান বলছিলেন যে এই পোলারাইজেশনের সমস্যাটা এই জায়গা থেকে শুরু হচ্ছে। ডাক্তার কুণাল সরকার উনি যেটা বলেছেন, দেখুন, বাংলা ভাষাটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশি। এটাও ঠিক, বাংলাদেশি যারা মুসলিম দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগের পর সংখ্যা বাড়িয়ে তারা এই দেশটা দখল করবে, ভারতবর্ষ ছড়িয়ে পড়বে, এটাও ঠিক নয়। শরীরের মধ্যে যেমন ক্যান্সার ঢুকে পড়লে আপনি যেমন চিন্তা করছেন যারা ভোটের থেকে বাদ পড়লো তাদের নিয়ে, অপ্রয়োজনীয় অংশ শরীরে রাখা হয় না, ডাক্তার হিসাবে অপারেশন করা হয়, ক্যান্সার সেলগুলোকেও কেটে বাদ দেওয়া হয়। তা রাষ্ট্রীয় জীবনেও এরকম যদি প্রয়োজন হয় সমাজের কল্যাণে, সেটাও বোধহয় বাদ দেওয়ার প্রয়োজন আছে। ঠিক, আমি এখানে একেবারে পরিষ্কার করে দুটো কথা বলবো। এক হচ্ছে, ঠিক যে প্রয়োজনটার কথা জগন্নাথবাবু বলছিলেন, সেই প্রয়োজনটার জন্যই 10 বছর অন্তর ভারতবর্ষে জনগণনা করার কথা ছিল, যেটা 2011-র পর 2021-এ আর হলো না। তাহলে এই আজকে নাওয়া খাওয়া ভুলে SIR করতে হতো না, আর লিস্ট দেখে সাধারণ নাগরিকদের নাওয়া খাওয়া ভুলে যেতে হতো না। আমার দ্বিতীয় কথা, রাজনীতি মানে কি শুধু বিভাজন? আচ্ছা, ঠিক উল্টোটা যদি হতো, মানে বিভাজনটা বাদ রেখে রাজনীতি যদি ইনক্লুসিভ হতো, অর্থাৎ সবাইকে জুড়ে দিত, কি চমৎকার হতো। তারপরে হতো তো কাজের মূল্যায়ন হতো, রিপোর্ট কার্ড হতো, তাহলে আমার মনে হয় সাধারণ নাগরিকদের ভোট দেওয়ার ক্ষেত্রে মন থেকে আশঙ্কাটা চলে যেত, আর একেবারে কড়া মাস্টারমশাইয়ের মতোই বা কড়া দিদিমণির মতোই তারা মূল্যায়ন করতে পারতেন, যেটা এই ভোটে দেখতে পারবো কিনা আমি জানি না, তার জন্য অপেক্ষা রইল। কিন্তু এই অনুষ্ঠান আমি শেষ করব একেবারে ছোট্ট ভুলে যাওয়া একটা গল্প দিয়ে। সমরেশ বসু কালকুট ছদ্মনামে আত্মপ্রকাশ করেন ভোট দর্পণ নামে ছোট্ট একটা লেখায়। 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে উত্তর 24 পরগনার চটকল এলাকার ওই ভয়ঙ্কর হিংসা আর সাধারণ মানুষের অসহায় যন্ত্রণার কথা সেই ছোট্ট লেখায় উঠে এসেছিল। কালকুট লিখেছিলেন, কোট আনকোট বলছি, আমরা ভোটদাতারা পথে পথে দাঁত বার করে হাসছি, খালি পেটে চা ঢালছি চৌরাস্তার মোড়ে বসে, বাজার থেকে ফিরে আসছি শূন্য থলি নিয়ে। এ রাজ্যের ভোটে রাজায় রাজায় যুদ্ধ হয়, আর তাতে উলুখাগড়া সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়। এই ট্র্যাডিশন কিন্তু আজকের এই 2026-এর নয়। এবারে 2 দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুলিশ আর আমলাদের গণবদলি করে এই দুর্ভাগ্যজনক ট্র্যাডিশন বন্ধ করা যাবে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।